শুরু হচ্ছে সালেম স্লট দ্বিতীয় পর্ব। ড্যানি আর র্যালফি গ্লিক দুই ভাই গিয়েছিল মার্ক পেট্রির সাথে দেখা করতে, কিন্তু সময় মতো বাড়ি ফেরেনি তারা। ওদের মা ফোন করেন পেট্রিদের বাড়ি, কিন্তু জানতে পারে ছেলেগুলো যায়নি সেখানে। মিস্টার পেট্রির সাথে বিষয়টা নিয়ে কথা বলার পর ঠিক হয় জঙ্গলে খোঁজ করা হবে। টনি গ্লিক অর্থাৎ ছেলে দুটোর বাবা তাতে রাজি হয়। সে ভাবে হয়তো তার দুই ছেলে ফাজলামি করতে এসব করছে, কিন্তু জঙ্গলে প্রবেশ করার আগেই সেখান থেকে টলমলো পায়ে বেরিয়ে আসে ড্যানি, ওর বড় ছেলে। তাকে কেমন অদ্ভুত দেখাচ্ছিল, ওর কিছুই ঠিক করে মনে ছিল না। সে শুধু জানায় র্যালফি অন্ধকারে কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায় এবং তারপরই সে যেন হাওয়ায় মিলিয়ে যায়। কিন্তু তারপর কি হয়েছে সেটা আর মনে নেই ড্যানির। তাই ওরা সকলে মিলে ছেলেটার খোঁজ করা শুরু করে জঙ্গলে। কিন্তু টানা 4 দিন খোঁজ করার পরেও র্যালফির কোনো চিহ্ন তারা পায় না। 5মতম দিনে বাড়িতে থাকাকালীন আচমকা জ্ঞান হারায় ড্যানি। দেখে মনে হয় সে যেন প্রচণ্ডভাবে মানসিক আঘাত পেয়েছে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে পরীক্ষা করার পর ডাক্তার জানান ছেলেটা খুব গভীরভাবে ইমোশনাল শক পেয়েছে। ডক্টর গর্বি টনিকে পাশে সরিয়ে এনে প্রশ্ন করেন, ওর কি শ্বাসকষ্ট আছে? টনি শুধু চোখ ঝাপটায় আর মাথা নাড়ে। এই কদিনে ওর বয়স যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। কোনো রকম জ্বর লাগা ঢাঁচ? না। আগের বছর কি ওর টিবি টেস্ট করানো হয়েছিল? টিবি? আমার ছেলে টিবি হয়েছে? মিস্টার গ্লিক, আমি সেটা বলিনি। আমরা শুধু কারণটা বোঝার চেষ্টা করছি। টনিও স্ত্রীকে ডাক দেয়। মিসেস গ্লিক ধীর পায়ে এগিয়ে আসেন হল ধরে। তার মুখ কেঁদে কেঁদে ফ্যাকাশে হয়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো। আগের বছর কি ড্যানির টিবি টেস্ট করানো হয়েছিল? জিজ্ঞেস করে টনি। হ্যাঁ। ধীর কণ্ঠে জবাব দেন মহিলা। কাল রাতে ওর কি ঠান্ডা লেগেছিল? না। ওর কি বুকে ব্যথা শুরু হয়েছিল? না। বাথরুম করতে গিয়ে ব্যথা? না। কোনো রকম অস্বাভাবিক রক্তপাত? না। ডক্টর গর্বি মাথা নেড়ে হাসলেন। তাহলে ওকে কিছুদিন এখানে অবজারভেশনে রাখবো আমরা। ঠিক আছে। ওর প্রতিক্রিয়াগুলো অনেকটা মন্থর হয়ে গিয়েছে, তো আমাদের কিছু এক্স-রে আর একটা ম্যারো টেস্ট করতে হবে। মিসেস গ্লিকের চোখ দুটো বড় হয়ে ওঠে। ড্যানির কি লিউকোমিয়া হয়েছে? না না, আমি সেটা বলিনি মিসেস। কিন্তু কথাটা শেষ করার আগেই ভদ্রমহিলা জ্ঞান হারান। র্যালফি গ্লিকের খোঁজে যোগ দেওয়া মানুষগুলোর একজন ছিল বেন মায়ার্স। টানা 3 দিন কাল ঘাম ছুটিয়ে খোঁজ করার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সে বাড়ি ফেরে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ফিরে এসে সুজেনকে রান্নাঘরে খুঁজে পায়। এ কি, তুমি এখানে? তোমার জন্য ভালো কিছু রান্না করছি, বলল সুজেন। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন বাড়ির মালকিন এভা মিলার। তিনি হাসছেন। উইলাস ক্রেগও সেখানে উপস্থিত ছিল, সেই সাথে হোটেলে বসবাস করা আরও কয়েকজন। উইলাস বলল, সুজেনের হাতের রান্না বেশ ভালো। গ্রোভার ভার্মিল নামের একজন বলে ওঠে, তবে রান্নাঘরের দিকে বেশি তাকিয়ে থাকলে চোখ দিয়ে কিন্তু জল বেরিয়ে আসছে। আর সত্যিই তাই, রান্নার ঝাঁজে চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল সবার। সুজান রান্নার পাত্রে ঢাকা দেবার পর বেনের সাথে বাইরে বেরিয়ে আসে। কিছু খবর পেলে? জানতে চায় সুজান। বেন একটা সিগারেট জ্বালায়। না, কিছুই না। শালা মশার কামড় খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ছেলেটার সাথে কি হয়েছে বলে মনে হয় বেন? কে জানে, হয়তো কেউ বড় ভাইটাকে অজ্ঞান করে দিয়ে অন্যটাকে তুলে নিয়ে পালায়। তোমার কি মনে হয় ও মারা গেছে? বেন দ্বিধা করে, তারপর সুজানের একটা হাত টেনে নেয় নিজের কাছে। হ্যাঁ, আমার বিশ্বাস সে মারা গিয়েছে। সুজান মাথা নাড়ে নিজের। আমি আশা করি তোমার কথা যেন সত্যি না হয়। বেন তাকায় মাস্টান হাউসের দিকে। বেন চাইছিল সুজানের দিকে তাকাতে, কিন্তু মাস্টান হাউসের দিক থেকে চোখ সরাতে পারছিল না। ওটা তোমায় এখনো টানে, তাই না? হ্যাঁ, প্রচণ্ডভাবে। তোমার নতুন বইটা কি নিয়ে লিখছো? শেষ হলে বলবো। সুজান এই সময় ওকে প্রায় বলেই ফেলেছিল আই লাভ ইউ, কিন্তু নিজেকে আটকে নেয়। বেন এখন অন্যমনস্ক।
ওর মনে হলো এবার ভিতরে গিয়ে রান্নাটা হয়েছে কিনা দেখা উচিত। ল্যারি ক্রকেট এখন সালেম স্লটের সবচেয়ে ধনী ব্যক্তি। 22 তারিখ সকালের দিকে সে বসেছিল নিজের অফিসে। তার মন পড়েছিল নিজের সেক্রেটারি আর ব্যবসার চুক্তির চিন্তার দিকে। তার কাছে অজস্র টাকা পয়সা থাকা সত্ত্বেও তার অফিসটা হয়ে রয়েছে জঞ্জাল, একগাদা ছবি আর লেজারে ভর্তি। ক্রকেট বিভিন্ন ব্যবসা করে প্রচুর অর্থ কামিয়েছে, যাদের মধ্যে বেশ কিছু ব্যবসা সকলের নজরের আড়ালেও হয়েছে। কিন্তু তারপরেও ওর হাবে ভাবে তেমন পরিবর্তন আসেনি। সেই পুরনো পোশাক, বন্ধুদের সাথে লোকাল বাড়ি গিয়ে মদ খাওয়া, এমনকি মিস্টার স্ট্রেকারের সাথে অদ্ভুত একটা ডিল করার পরেও তার উন্নতি থেমে যায়নি। কিন্তু স্ট্রেকারের সাথে ডিল করার 14 মাস পর তার মধ্যেকার অস্বস্তি যেন অনেকটা বেড়েছে। এমন সময় আচমকা ফোনটা বেজে ওঠে তার। মিস্টার ক্রকেট, পরিচিত একটা কণ্ঠ ভেসে আসে। স্ট্রেকার, তাই তো? হ্যাঁ, আমি আপনার কথাই ভাবছিলাম। আমার বোধহয় আধ্যাত্মিক ক্ষমতা আছে। বাহ, দারুণ ব্যাপার। যাই হোক, আমার একটা উপকার করতে হবে আপনাকে। আমিও তেমন কিছুই আশা করছিলাম। একটা ট্রাকের ব্যবস্থা করতে হবে আপনাকে, একটা রেন্টাল ট্রাক। সেটা সন্ধ্যে 7টার দিকে পোর্টল্যান্ড ডকের দিকে পাঠিয়ে দিন। সাথে 2 জন কর্মচারী থাকলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। একটা নোটপ্যাড তুলে সবকিছু লিখে নেয় ল্যারি। কোনো পাল্টা প্রশ্ন করে না। ওখানে মোট 12টা বাক্স আছে, যার মধ্যে একটা বাদে বাকি সব যাবে আমাদের দোকানে। শুধু সাদা রঙের একটা বাক্স বাড়িতে আনতে হবে। ঠিক আছে। সেটা সেলারে রাখতে হবে। আপনার কর্মচারীরা বাড়ির পিছন দিকে রান্নাঘরের জানলা দিয়ে ভিতরে ঢুকতে পারবে। সবকিছু বোঝা গেল? হ্যাঁ, আর বলছিলাম যে একটা বিষয়, ওখানে 5টা শক্তপোক্ত তালা থাকবে। আচ্ছা। আপনার কর্মচারীরা বাড়ি এসে কাজ সেরে বেরোনোর সময় বেসমেন্টের টেবিলে যেন সেই 5টা তালা লাগিয়ে দেয়। আর বাড়ি থেকে বেরোনোর পর সামনের দরজা, মূল গেট, ছাউনি সব যেন ঠিকমতো আগের অবস্থায় লাগিয়ে দেওয়া হয়। বোঝা গেল? হ্যাঁ। ধন্যবাদ মিস্টার ক্রকেট। যা যা বললাম সব ঠিকঠাক মতো ফলো করবেন। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু লাইনটা কেটে গেছে। সাতটা বাজার একটু আগে কমলা সাদা মেশানো বড় ট্রাকটা নিয়ে দুজন বেরিয়ে পড়ে। রয়্যাল স্নো তার খালি করে ফেলা কোকের বোতলটা সরিয়ে রাখে পাশে। কি অবস্থা, এখানে একটা জনমানুষ পর্যন্ত নেই। বিড়বিড় করে রয়্যাল। না, একজনকে দেখা যাচ্ছে, বলল হ্যাঁ। সে নাইট ওয়াচম্যানকে দেখতে পেয়েছে। ওয়াচম্যানটি ওদের দিকে আলো ফেলে। তোমরা কি লরেন্স ক্রিউ কাটের ছেলেপুলে? লরেন্স ক্রকেট। তাকে শুধরে দেয় রয়্যাল। আমরা এখানে কিছু বাক্স তুলতে এসেছি। ওয়াচম্যান মাথা নাড়ে, তারপর ওদের নিয়ে যায় অফিসের দিকে। এখানে অনেক ইঁদুর আছে বলে একটা ক্লিপবোর্ড এগিয়ে দেয়। রয়্যাল নিজের নাম স্বাক্ষর করে। আমি এমন ইঁদুর দেখিনি যে আমার সামনে রুখে দাঁড়িয়েছে। ঠাট্টা করে রয়্যাল। বাইরে থেকে রয়্যাল ওয়্যারহাউসের আলোটা জ্বালিয়ে দেয়। বাতাস ভারী হয়ে আছে পচা গন্ধে। বাক্সগুলোর প্রতিটাই লেবেল লাগানো, যেখানে লেখা বার্লো অ্যান্ড স্ট্রেকার। সবকটা বাক্স ঘরের মাঝখানে জড়ো করে রাখা। শুধু তাদের মধ্যে একটা, যেটা অন্যগুলোর তুলনায় একটু লম্বা, সেটা আলাদা রাখা আছে। বাক্সগুলো গুনে নিয়ে রয়্যাল বলল, সব ঠিকঠাকই আছে। এই সময় হ্যাঙ্কের কানে আসে ইঁদুরের শব্দ। হেই, শুনতে পেলে? হ্যাঁ, চলো আগে বড় মালটাকে তুলি, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হবে। রয়্যাল পকেট থেকে ছুরি বের করে লম্বা বাক্সটার ধারের র্যাপারটা হালকা কেটে ফেলে। এটা করা কি ঠিক হবে? বলল হ্যাঙ্ক। আমাদের নিশ্চিত হতে হবে এটাই সেটা। যদি আমরা বাইচান্স ভুল করি তাহলে ল্যারি আমাদের গল্প করে দেবে। সে বাক্সের রিসিপ্টটা চেক করে। কি লেখা? হ্যাঙ্ক প্রশ্ন করে। হেরোইন 2 পাউন্ড, সেই সাথে 2000 খানা মেয়েদের বই, 300টা ফ্রেঞ্চ টিকলার্স। সেটা আবার কি? দেখি, আমায় দাও। বলে সেটা ছিনিয়ে নেয় হ্যাঙ্ক। লন্ডন থেকে আসে সাইনবোর্ড, যেমনটা ল্যারি বলেছিল। রয়্যাল ভুরু কুচকায়। কোনো স্ট্যাম্প তো দেখছি না। ওসব ভেবে কাজ নেই, তাড়াতাড়ি তোলো এটাকে। সেই ভারী বাক্সটা ট্রাকে তুলতে বেশ কষ্ট করতে হয় ওদের।
রয়্যাল বারবার সেটার দিকে অস্বস্তি নিয়ে তাকাচ্ছিল। এবার বাতিগুলো তুলে খেলি, চলো। বাকি বাক্সগুলো ঠিকঠাকভাবে স্ট্যাম্প মারা। সেগুলো গাড়িতে তোলার সময়ও রয়্যালের মাথায় আগের বাক্সটার কথাই ঘুরঘুর করছিল। ওটার মধ্যে কি থাকতে পারে? এইসব কে কিনবে? বিড়বিড় করে রয়্যাল। নিশ্চয়ই ট্যুরিস্টরা, ওরা যা পারে তাই কিনে নেয়। ওই বড় বাক্সটা আমার ঠিক পছন্দ হয়নি। ওইগুলো তাড়াতাড়ি জায়গা মতো দিয়ে এসে কেটে পড়ি। সেখান থেকে সালেম স্লট অবধি ওরা চুপচাপ গাড়ি চালিয়ে আসে। হ্যাঙ্কেরও ঠিক ভালো লাগছিল না। রয়্যালের বলা কথাটা মাথায় ঘুরছিল ওর। বাক্সটা ভারী অদ্ভুত ছিল। নতুন বানানো দোকানটার কাছে এসে গাড়িটা দাঁড় করায় হ্যাঙ্ক। ল্যারির কথা মতো ওরা দোকানের পিছনের দিকের দরজাটা খোলা পেল। রয়্যাল ভিতরে ঢুকে আলোর সুইচটায় চাপ দেয়, কিন্তু কিছুই হলো না। বাহ, এবার এই অন্ধকারের মধ্যে কাজ করতে হবে। তার উপর এই আজব গন্ধটা কিসের? হ্যাঙ্ক নাক টেনে শোকার চেষ্টা করে। সেখানের বাতাস শুকনো এবং কটু গন্ধযুক্ত। অনেকদিন বন্ধ ছিল বলে হয়তো এরকম লাগছে। এদিক ওদিক আলো ছড়ায় সে। রয়্যালের অস্বস্তি আরও বাড়ছিল। সে এবার তাড়া লাগায়। তাড়াতাড়ি কাজ ছেড়ে বেরিয়ে যায়, চলো হ্যাঙ্ক। মাল নামানোর কাজটা তারা দ্রুত করতে শুরু করে। 30 মিনিটের মধ্যে কাজ কমপ্লিটও হয়ে যায়। বড় করে শ্বাস নিয়ে রয়্যাল বলল, চলো, অর্ধেক কাজ শেষ। হ্যাঁ, সবে মাত্র অর্ধেকটা হলো। বলে হ্যাঙ্ক তাকায় মাস্টার হাউসের দিকে। ওখানে আমি জিতে চাই না। জায়গাটাই কেমন ভয় ভয় করে আমার। বাড়িটাকে বোধহয় মিউজিয়াম টিউজিয়াম বানাবে। বড় বাক্সটার দিকে তাকিয়ে বলল রয়্যাল। হ্যাঙ্ক দোকানের পিছনের দরজাটা বন্ধ করে দেয় এবং গাড়ি চালিয়ে এগিয়ে চলে মাস্টার হাউসের দিকে। সেটার দিকে তাকাতে শিরদাঁড়া ঠান্ডা হয়ে যায় ওর। ওখানে কোনো মানুষ থাকে কিভাবে? বলল রয়্যাল। বাড়িতে আলো জ্বলছে না। বাড়ির পিছন দিকে গাড়িটা দাঁড় করালো ওরা। এক অজানা ভয় এসে জড়ো হচ্ছিল হ্যাঙ্কের মধ্যে। এরকম কিছু হয়তো ও জীবনেও কখনো অনুভব করেনি। এটা কেন হচ্ছে তার ব্যাখ্যা ওর কাছে নেই। সে গাড়ি ব্যাক করে সেটা সেলারের কাঁচ অবধি নিয়ে যায়। সেলারের দরজা খোলা এবং পাথরের সিঁড়ি সোজা চলে গেছে নিচে অন্ধকারের দিকে। ওরা দুজন একে অপরের দিকে তাকায়। আতঙ্কে দুজনের শরীর কেঁপে কেঁপে উঠছিল। কিন্তু এখন ওরা বাচ্চা নেই, ফলে ভয় পেয়ে কাজ ছেড়ে পালিয়ে গেলে চলবে না। না হলে দিনের আলোয় এসব কিছুর ব্যাখ্যা ওরা কিভাবে দেবে? তাই কাজ সম্পন্ন করতেই হবে। ইঞ্জিন বন্ধ করে দুজনে নেমে আসে গাড়ি থেকে। ওই বাক্সটা নামানোর এক ফোঁটাও ইচ্ছা নেই আমার। নাও নাও, আর দেরি করা যাবে না। তারা ধীরে ধীরে বাক্সটা নিচে নামিয়ে আনে। খুবই ভারী ছিল সেটা, তবে দেখে শুনে সেটাকে ওরা সেলারে নিয়ে যায়। নিচে নামাতে নামাতে হাঁপিয়ে গিয়েছিল হ্যাঙ্ক। বাক্সটাকে মেঝেতে নামিয়ে রাখে ওরা। আর ঠিক এই সময় অদ্ভুত রকমের খসখস শব্দ কানে আসে ওদের। কিন্তু ওদের মন তখন আতঙ্কে পরিপূর্ণ, ফলে সেই শব্দের উৎস ইঁদুরও হতে পারে সেই চিন্তা ওদের মাথাতেও এলো না। দুজনেই প্রাণপণে ছুট লাগালো সেলারের দরজার দিকে। হুড়মুড়িয়ে উঠতে শুরু করলো সিঁড়ি দিয়ে। ট্রাকের কাছে এসে পৌঁছাতে আচমকা রয়্যাল হ্যাঙ্কের হাত চেপে ধরে। হ্যাঙ্ক, তালাগুলো তো লাগালামই না। ট্রাকের ড্যাশবোর্ডের কাছে পড়ে থাকা তালাগুলোর দিকে দুজনে তাকায়। হ্যাঙ্ক নিজের পকেট থেকে তালাগুলোর চাবির গোছাটা বের করে, কিন্তু সে জানে ওদের দেরি হয়ে গিয়েছে। নিচে গিয়ে তালাগুলো কে লাগাবে এবার? আমি জানি না। হ্যাঙ্কের বুকের ধকপুকানি বেড়ে চলেছে। ছোটবেলায় শোনা ভূতের গল্পগুলো মনে পড়ে যাচ্ছে তার। রয়্যালের ডাকে যেন ঘোর কাটে ওর। হ্যাঙ্ক, চলো কয়েন টস করা যাক। হ্যাঁ, সেটাই হয়তো ভালো হবে। সুতরাং টস করা হলো এবং দুর্ভাগ্যবশত হ্যাঙ্ক তাতে হেরে যায়। নিজের অনিচ্ছা সত্ত্বেও সে পা বাড়ায় সিঁড়ির দিকে। সেলারের খোলা অংশে এসে পৌঁছাতে সে ফ্ল্যাশলাইটটা জ্বালায়। আলোটা গিয়ে পড়ে চাদর দিয়ে ঢেকে রাখা একটা টেবিলের উপর। সেটার উপর একটা ইঁদুর বসে। সেটাকে ওখান থেকে তাড়িয়ে হ্যাঙ্ক আবার এদিক ওদিক আলো ফেলে চোখ বোলায়। অস্বস্তিটা এখন অসহ্যকর লাগছে। আলো ফেলাকালীন চোখে পড়ে একটা ব্যারেল, একটা ভাঙাচোরা ড্রেসার আর একগুচ্ছ খবরের কাগজ এক স্থানে জড়ো করে রাখা।
আর তখন ওর চোখে আরও কিছু একটা পড়ে। সে দ্রুত আলোটা আবার নিয়ে যায় খবরের কাগজগুলোর দিকে এবং নিঃশ্বাস চেপে নেয়। ওটা কি একটা জামার অংশ? দেখে মনে হচ্ছে লাট করে রাখা জামার অংশ সেটা। সেটার পিছনে আরও কিছু রয়েছে, সম্ভবত নীল রঙের একটা জিন্স, আর সেই সাথে অন্য আরেকটা জিনিস রয়েছে। আচমকা পিছনে একটা শব্দ হয়। চমকে পিছনে ফিরে তাকায় হ্যাঙ্ক। গলা শুকিয়ে আসছে ওর। দ্রুত সে টেবিলে তালাগুলো লাগিয়ে দৌড় লাগায়। ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠে দরাম শব্দ করে দরজাটা লাগিয়ে দেয় সে। ওর শরীরের সমস্ত লোম তখন খাড়া হয়ে উঠেছে। বড় বড় শ্বাস পড়ছে ওর, যেটা ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হয়ে চলেছে, অনেকটা হাঁফিয়ে ওঠা কুকুরের মতো। রয়্যাল কিছু যেন বলছে ওকে, জিজ্ঞেস করছে কি ঘটেছে, কিন্তু হ্যাঙ্কের কানে কিছুই যেন যাচ্ছে না। গাড়িতে উঠে সে গাড়ি চালিয়ে দেয়। ব্রুকস রোডে পৌঁছানো অবধি একবারের জন্যও সে গাড়ির গতি কমায়নি। সে এখন সোজা চলেছে লরেন্স ক্রোকেটের অফিসের দিকে। আর এই সময় হঠাৎ করেই ওর কাঁপুনি শুরু হয়। হাত দুটো এমন অস্বাভাবিকভাবে কাঁপছিল যে ওর মনে হচ্ছিল আর হয়তো গাড়ি চালাতে পারবে না সে। রয়্যাল ওর দিকে তাকায়। নিচে কি হয়েছিল? হ্যাঁ, জবাব দিতে গিয়ে দাঁতে দাঁত লেগে যায় হ্যাঙ্কের। কিচ্ছু না, আমি কিচ্ছু দেখিনি, আর আমি কখনো সেসব কিছু দেখতেও চাই না। আর ল্যারি নিজের অফিস বন্ধ করতেই যাচ্ছিল, এই সময় সেখানে এসে ঢোকে হ্যাঙ্ক পিটার্স। তার শরীর তখনও কাঁপছে। কি হলো হ্যাঙ্ক, কিছু ভুলে গেছো নাকি? প্রশ্ন করে ল্যারি। ল্যারি, আমি আমি খুব খারাপ কিছু দেখেছি ওখানে। ল্যারি দুটো গ্লাসে মদ ঢালে। কি ব্যাপার? হ্যাঙ্ক ঝট করে গ্লাসটা তুলে একটা চুমুক বসায়। সেখানে কিছু পোশাক চোখে পড়েছে আমার, বোধহয় একটা জামা, প্যান্ট আর এক জোড়া জুতো। নিখোঁজ হওয়া বাচ্চাটা সেদিন যেসব পড়েছিল সেই রঙের। ল্যারি দীর্ঘশ্বাস ছাড়ে। তো সেই ছেলেটাও তো সেদিন নীল রঙের জিন্স, লাল রঙের জামা আর পায়ে স্নিকার জুতো পড়েছিল। কি হবে যদি? ল্যারি শীতল কণ্ঠে হাসে। তাহলে একটা দেহ নিশ্চয়ই দেখেছিলে সেখানে? না, ওসব পুলিশের কাজ, ওদের হ্যান্ডেল করতে দাও। তবে তুমি চাইলে যেতে পারো তাদের কাছে, কিন্তু জানোই তো এসব বললে ওরা তোমার উপরেও সন্দেহ করতে পারে। আর যদি তখন কোনোভাবে তারা তোমার অতীতের বিষয়ে জেনে ফেলে আমি তো। কিছু দেখিনি। সাথে সাথে বলে ওঠে হ্যাঁ। তার মুখ ফ্যাকাশে লাগছে। ল্যারি ওর গ্লাসটা ভরে দেয় মদ দিয়ে। এই বোতলটা নিয়ে যাও, আমাকে এবার বেরোতে হবে। হ্যাঙ্ক বোতলটা নিয়ে বেরিয়ে পড়ে। ল্যারি বসে থাকে নিজের চেয়ারে, চুমুক দিতে থাকে নিজের গ্লাসে। এই সময় ওর ফোনটা বেজে ওঠে। সেটা কানে নিয়ে ওপাশের মানুষটার কথা শুনে কিছুক্ষণ, তারপর হাসি মুখে উত্তর দেয়, সেটা যথারীতি আমি সামলে নিয়েছি। সেদিন ভোর রাতে হ্যাঙ্ক দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। সে স্বপ্নে দেখে বিশালদেহী একটা ইঁদুর কবর থেকে উঠে আসছে, যে কবরে পচা গলা শরীরে পড়ে রয়েছে হিউবি মাস্টার। তার গলায় দড়ি বাঁধা। হ্যাঙ্ক ধর্মর করে উঠে বসে, তার শরীর দরদর করে ঘামছে। এই সময় ওর স্ত্রীও জেগে ওঠে। সে বিস্মিত হয়ে একটা হাত রাখে স্বামীর গায়ে। হ্যাঙ্ক চমকে চিৎকার করে ওঠে। বেন তখন লেখালেখি করছিল, এমন সময় দরজায় টোকা পড়ে। সেটা ছিলেন পার্কিন্স গিলেসপি। তার হাতে ধরা রয়েছে কনওয়েজ ডটারের একটা কপি। আসুন, ভিতরে আসুন। গিলেসপি ভিতরে পা রাখলেন। নিজের হাতের বইটা এগিয়ে দেন বেনের দিকে। বললেন যে তার স্ত্রীর জন্যে একটা অটোগ্রাফ দিতে। কিন্তু বেন জানে ওনার স্ত্রী আজ থেকে 14-15 বছর আগেই মারা গিয়েছেন। বেন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বইটা তার হাত থেকে নেয়। পার্কিন্স সোজা চলে যান কাজের কথায়। আমি আসলে সকলকে জিজ্ঞাসাবাদ করছিলাম, তা বুধবার সন্ধ্যের দিকে তুমি কোথায় ছিলে? বেনের ভুরু উঁচু হয়ে যায়। আপনি কি আমায় সন্দেহ করছেন? না না, আমি শুধু জানতে চাই। বেন আবার দীর্ঘশ্বাস ছাড়ে। সেদিন সুজান নর্টন আর ওর পরিবারের সাথে আমি ডিনার করছিলাম।
ওর বাবার সাথে একটু ব্যাডমিন্টনও খেলেছিলাম। সেখান থেকে বেরোলে কখন? একটা সিগারেট জ্বালিয়েছেন তিনি, ওই ধরুন 7:15 নাগাদ। সেদিন হেঁটেই বাড়ি ফিরি, সম্ভবত 8:15-র মধ্যে ফিরে আসি। আসার পথে কেউ দেখেছিল তোমায়? না, কেউ না। গিলেসপির চোখ কুঁচকে যায়। ভারী সমস্যা। উনি তাকালেন বেনের টাইপরাইটারটার দিকে। কি লিখছো তুমি? সেটা জেনে আপনার কোনো কাজ নেই। বেনের কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠেছে। যদি না আপনার কাছে কোনো সার্চ ওয়ারেন্ট থাকে তো। গিলেসপি হাসেন। ও, ঘায়ে লাগলো বুঝি? লেখা শেষ হলে প্রথম কপিটা আমি আপনার বাড়িতেই দিয়ে আসব। পার্কিন্স হেসে ওঠেন। মনে হয় না তুমি গ্লিকের ছেলের কিছু করেছো, কিন্তু প্রশ্ন করা আমার কাজ। বেন মাথা নাড়ে। বুঝলাম। পার্কিন্স এগিয়ে যান দরজার দিকে। তুমি 20 বছর আগে এখানে থাকতে, আর এখন তুমি এখানে একজন অপরিচিত মানুষ ছাড়া আর কিছুই নও। বেন দীর্ঘশ্বাস ছাড়ে। আমি জানি সেটা। যাই হোক, আমার কথায় খারাপ মনে করবেন না। বেশ, আসলাম তবে। আচ্ছা, আপনি এই বইটা কোথা থেকে পেলেন? পার্কিন্স আবার হাসেন। গেন রন নামের একটা লোক আছে, সে পুরনো বই কিছু পয়সায় বিক্রি করে। তারপর উনি বিদায় নেন সেখান থেকে। পার্কিন্স গিলেসপি নতুন বানানো দোকানটার সামনে এসে থামেন। উনি দোকানের দরজায় টোকা দিলেন এবং ঠিক তার সাথে সাথে খুলে গেল দরজা। হাসি মুখে স্ট্রেকার তাকে অভ্যর্থনা জানায়। আরে ইন্সপেক্টর, এখানে এসেছেন দেখে ভালো লাগলো। নমস্কার, আমি পার্কিন্স গিলেসপি বলে হাতটা বাড়িয়ে ধরলেন উনি। রিচার্ড থ্রকেট স্ট্রেকার। দুজনে হাত মেলায়। উনি লক্ষ্য করলেন দোকানটায় নতুন করে রং করা হয়েছে। বলুন, কি করতে পারি আপনার জন্যে, বলল স্ট্রেকার। শহরে হয়ে আপনাকে স্বাগত জানাতে এলাম। স্ট্রেকার ওনাকে মদ বা কফি অফার করে, কিন্তু পার্কিন্স কিছু খেলেন না। এই সময় পার্কিন্স মিস্টার বার্লোর প্রসঙ্গ তুলে আনেন। উনি এখন নিউ ইয়র্কে আছেন, অক্টোবর 10-এর আগে ফিরবেন না। উনি আমার সহকারী, কার্ড বার্লো। আমরা লন্ডনে একসাথে কাজ করেছি। পার্কিন্স মাথা নাড়ে। বাড়িটা তেমন লাগছে? ওটায় মেরামতি প্রয়োজন, তবে সময় অনেক আছে আমাদের কাছে। পার্কিন্স এই সময় নিখোঁজ ছেলেটার প্রসঙ্গ নিয়ে কথা বলে ওঠেন। জানতে চান স্ট্রেকার তার বাড়ির আশেপাশে সেদিন কোনো বাচ্চাকে দেখেছে কিনা। না তো। বেচারা ছেলেটা। পার্কিন্সের দৃষ্টি স্ট্রেকারের দিকে। যদি কিছু চোখে পড়ে তাহলে আপনাদের জানাবো। পার্কিন্স এগিয়ে যান দরজার দিকে, তারপর দাঁড়িয়ে পড়ে বলেন, মিস্টার বার্লোকে নমস্কার জানাবে। আমি ওনার সাথে দেখা করার জন্য অপেক্ষায় আছি। অবশ্যই বলবো। স্ট্রেকারের মুখের কোণে হাসি ফুটে ওঠে। দোকান থেকে বাইরে বেরিয়ে পার্কিন্স শেষ হয়ে আসা সিগারেটটা ফেলে দেন। দোকানের জানলার দিকে চোখ যেতে দেখলে স্ট্রেকার তাকিয়ে আছেন তার দিকে। এখন স্ট্রেকারের মুখের হাসিটা আরো বেশি চওড়া দেখাচ্ছে। গিলেসপির সমস্ত শরীর জুড়ে অস্বস্তি খেলে যায়। পার্কিন্স নিজের অফিসে ফিরে এসে ফোন করে নলিকে, কিন্তু ওখান থেকে কোনো উত্তর পাওয়া যায় না। উনি নিজের ডেস্কে বসে কোডটা খুলে রাখেন এবং পোর্টল্যান্ড ডিরেক্টরি থেকে একটা নাম্বার বের করে ফোন লাগান। ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে। এফবিআই পোর্টল্যান্ড, এজেন্ট হান্ড্রাহান বলছি। আমি পার্কিন্স গিলেসপি, জেরুজালেম স্লটের কনস্টেবল। এখানে একটা বাচ্চা ছেলে নিখোঁজ হয়েছে। হ্যাঁ, আমিও শুনেছি। র্যালফি ক্লিক, 9 বছর বয়স। কিডন্যাপিং কেস নাকি? না, তুমি আমার হয়ে কিছু লোকের খবর দিতে পারবে? হানরাহান রাজি হয়। প্রথমে হলো বেন মায়ার্স, একজন লেখক। কনওয়েজ ডটার বইটা তার লেখা। তারপর হলো কার্ড বার্লো এবং রিচার্ড থ্রকেট স্ট্রেকার। বার্লো আর স্ট্রেকার নামে একটা অ্যান্টিক শপ খুলেছে তারা। স্ট্রেকার বলেছে বার্লো নাকি নিউ ইয়র্কে। ওরা দুজনে লন্ডনে একসাথে কাজবাজ করত। আপনার কি মনে হয় এটা বাচ্চাটা নিখোঁজ হওয়ার সাথে যুক্ত আছে? আমি শিওর নই। আর বেন মায়ার্স? পার্কিন্স তাকালেন জানলা দিয়ে বাইরে। সেটাই আমি জানতে চাই। সেপ্টেম্বর 23, 1975। পেশেন্টের নাম ড্যানি ফ্রান্সিস গ্লিক, বয়স 12 বছর, জেন্ডার
মেল। ঠিকানা RFD 1 ব্রুক রোড, জেরুজালেম স্লট, মেইল। ভর্তি হওয়ার তারিখ 22শে সেপ্টেম্বর 1975। রোগের লক্ষণ আতঙ্ক, স্মৃতিভ্রম, বমি বমি ভাব, দুর্বলতা, হজম শক্তির অভাব। পরীক্ষার ফলাফল টিউবারকিউলোসিস টেস্ট নেগেটিভ, ডায়াবেটিস নেগেটিভ, হোয়াইট ব্লাড কাউন্ট নর্মাল, রেড ব্লাড কাউন্ট 45%, বুকের এক্স-রে নেগেটিভ। রোগ নির্ণয় সম্ভবত রক্তাল্পতা। ইন্টারনাল ব্লিডিং চেক করতে আরও পরীক্ষার প্রয়োজন। সেই সাথে ভিটামিন B12 এর ব্যবহার করা আবশ্যক। রোগীকে শীঘ্রই রিলিজ করা হবে। ডক্টর GM গড়বি। 24শে সেপ্টেম্বর রাত 1টা নাগাদ নার্স যখন ড্যানি গ্লিককে ওষুধ দিতে তার রুমে যায়, দেখে বিছানা একেবারে খালি। তখন তার চোখে পড়ে মেঝেতে সাদা কিছু জড়ো হয়ে পড়ে আছে। ছেলেটা বোধহয় বাথরুম যেতে উঠেছিল, কিন্তু শরীর দুর্বল বলে হয়তো পড়ে গিয়েছে মেঝেতে। সে আলতো করে ছেলেটাকে ঘোরায়, কিন্তু তার হাত ছোঁয়া মাত্র শীতল অনুভূতিটা বুঝতে পারে নার্স। ড্যানি মারা গিয়েছে। নার্স তৎক্ষণাৎ ছুটে যায় ওয়ার্ডের দিকে। বৃহস্পতিবার বেন সুজানদের বাড়িতেই ডিনার করে। ধীরে ধীরে শরতের হাওয়া বইতে শুরু করেছে। বেনের সাথে নর্ডন পরিবারের সম্পর্ক ঠিক আগের মতোই আছে। সুজানের সাথে বেশ ঘনিষ্ঠ। অন্যদিকে ওর বাবা বেনকে পছন্দ করে, কিন্তু খুব কাছে ঘেঁষেন না। আর অ্যানের মনের সন্দেহ এখনো দূর হয়নি। অ্যান তাদের মধ্যেকার নিস্তব্ধতা দূর করে। গ্লিকের বাচ্চাটার খবর শুনেছ? কে, র্যালফি? জানতে চায় বিল। না, ড্যানি। গত রাতে সে মারা গেছে। বেনের যেন ধাক্কা লাগে কথাটায়। কি, ড্যানি মারা গেছে? হ্যাঁ, সকলে ওই নিয়েই কথা বলছে। গ্লিক পরিবারের কেমন অবস্থা? যেমনটা আমার হতো নিশ্চয়ই তেমন। ওদের এখন উন্মাদ হবার জোগাড়। বেনের ঘাড়ের উপর দিয়ে ঠান্ডা শিহরণ খেলে যায়। এই 10 দিন আগে গ্লিক পরিবার হাসি খুশি অবস্থায় ছিল, আর আজ সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তোমার কি লাগে, ওদের ছোট ছেলেটাকে খুঁজে পাওয়া যাবে? বিল জিজ্ঞেস করে। না, আমার মনে হয় সে মারা গিয়েছে। যদি সে মারা গিয়ে থাকে, তাহলে আশা করি ওর দেহ যেন খুঁজে না পাওয়া যায়, বলল সুজেন। পুলিশ খোঁজ করছে তার। যে এই কাজ করেছে, আমি চাই তার যেন চরম শাস্তি হোক। বিলের কণ্ঠে স্পষ্ট রাগ প্রকাশ পায়। তারপর সেটা ঘুরে যায় অন্যদিকে। বিল ব্যাডমিন্টন খেলার কথা তোলে, কিন্তু বেন না করে দেয়। বলে তার কিছু কাজ বাকি আছে, আর এখন ও আর সুজেন একটু হাঁটতে বেরোবে। অ্যান তখন বাধা দিয়ে ওঠে। র্যালফির সাথে যা হয়েছে সেরকম কিছু আমি চাই না। আমি বাচ্চা নই মা, বলে ওঠে সুজেন। বিলও মেয়ের কথায় সম্মতি দেয়। তুমি একটু বেশি চিন্তা করো অ্যান। বেন উঠে দাঁড়ায়। চিন্তা নেই, আমি ওকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে যাব। অ্যান জোর করে মুখে হাসি ফোটায়। তোমাদের যেমন ইচ্ছা। সুজেন জ্যাকেট গায়ে দিয়ে বেরিয়ে আসে। তারপর ওরা বেরিয়ে পড়ে। আমি এখন স্পেন্সারে যেতে চাই না। হাঁটার পথে বলল সুজেন। চলো পার্কে যাই। বেন হাসে। যদি সেখানে চোর ডাকাত থাকে তাহলে? এই শহরে চোর ডাকাতরা 7টার মধ্যে বাড়ি ঢুকে যায়, আর এখন যথারীতি 8টা বেজে গেছে। বেন হেসে ওঠে আবার। এখানে চোর ডাকাতদের তো বেশ ভদ্র বলতে হবে তাহলে। পার্কে এই সময় ছেলেপুলেরা ওই সব কাজ করতে যায়, তো যদি সেখানের কোনো ঝোপঝাড় নড়তে দেখো, তাহলে কিন্তু ঘাবড়ে যেও না। ওরা দুজনে নিস্তব্ধ পার্কটায় প্রবেশ করে। বেন তাকায় মাস্টান হাউসের দিকে, কিন্তু গাছগাছালির আড়ালে সেটা ঢাকা পড়ে গিয়েছে। সুজান এই সময় বলে, মা বলছিল পার্কিন্স গিলেসপি নাকি তোমার বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন। সেই লোকটা একটা চরিত্র বটে। সুজেন এই সময় ওর মায়ের প্রসঙ্গটা তুলে আনতে বেন বলে, তোমার মা আমায় ঠিক পছন্দ করেন না, তাই না? সুজানকে কথাটা মানতেই হয়। সে বেনের একটা হাত চেপে ধরে। কিছু মনে করো না প্লিজ। বেন হাসে। কোনো অসুবিধা নেই। তার খানিক বাদে সুজান প্রশ্ন করে, আচ্ছা বেন, তোমার নতুন বইটা কি নিয়ে? বেন একটু বিরতি নিয়ে জবাব দেয়,
সেটা বলাটা মুশকিল। আবার কথা ঘোরাচ্ছ? টোন কাটে সুজেন। না, তোমাকে বলতে কোনো অসুবিধা নেই। বেনের নিজেরও এখন উপলব্ধি হয় তার সত্যিই কোনো অসুবিধে নেই। সুজেন ঘাসের উপর শুয়ে মিহি কণ্ঠে বলল, তাহলে আমায় কিস করতে করতে কথাটা বলো। বেন ঝুঁকে আসে ওর দিকে। এই অবস্থায় কথা বলার কাজটা একটু কঠিন হয়ে যায়। তারপর তাদের মধ্যে যেটা ঘটার সেটাই ঘটল। পার্ক থেকে ফেরার পথে বেন প্রশ্ন করে, তোমার আফসোস হচ্ছে না তো? সুজেন হাসে, না, বরং আমি খুশি। বেনও প্রত্যুত্তরে হাসে এবং দুজনে একে অপরের হাত ধরে নিঃশব্দে হাঁটতে থাকে রাস্তা ধরে। তোমার বইটা, ওটার বিষয়ে তুমি আমায় তখন বলতে যাচ্ছিলে। খানিক পর কথা বলে ওঠে সুজেন। বেন একটু থেমে জবাব দেয়, ওটা মার্স্টন হাউসকে নিয়ে। বইটা শুরু করেছিলাম এই শহরকে নিয়ে, কিন্তু এখন হিউবার্ট মার্স্টনকে নিয়ে লেখা শুরু করেছি। লোকটা ছিল ডাকাত। ট্রাকের কোম্পানিটা শুধু লোক দেখানোর জন্য ছিল। কি করে জানলে সেটা? বোস্টন পুলিশের থেকে, আর সেই সাথে মিনেলা করি। উনি বার্ডি মার্স্টনের বোন। তার বয়স এখন ৭৯, কিন্তু ১৯৪০-এর আগের ঘটনাগুলো তার মনে আছে। উনি তোমায় সব বলেছেন? ওনার যতটা মনে ছিল ততটা। উনি জানেন যে হিউবার্ট বোস্টনে কন্ট্রাক্ট কিলারের কাজ করত। সেখানে পুলিশ তাকে অনেক জিজ্ঞাসাবাদ করে, তাই সে ওখান থেকে হাওয়া হয়ে চলে আসে সালেম স্লটে। সেখানে এসে জানায় সে একজন অবসরপ্রাপ্ত ট্রাক কোম্পানির কর্মচারী। সুজেনের মধ্যে কেমন অস্বস্তি জাগে। বেন বলে চলে, হিউবার্ট আর ও স্ত্রী ওই বাড়িতে যতদিন ছিল সেই সময়কালীন মোট 4 জন বাচ্চা নিখোঁজ হয়। বাচ্চাগুলোর কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর সুজেনের শরীরে কাটা দিয়ে ওঠে। মানে তুমি বলতে চাও যে র্যালফি গ্লিকের যা হয়েছে? জানি না, হয়তো এটা একটা কাকতালীয় ব্যাপার। তারপর সে নিজের বইয়ের একটা ছোট বাক্য আপন মনেই বিড়বিড় করে, আর সেখানে যে থাকে একা থাকে। সুজেন চুপ মেরে যায়। কিছু যেন চিন্তা করছে সে। অবশেষে সে প্রশ্ন করে, বইটা আসলে কি নিয়ে লিখছো? অমঙ্গলকে নিয়ে। এমন অমঙ্গল যেটার বারবার পুনরাবৃত্তি ঘটে, যেটাকে মানুষ চেষ্টা করে লুকিয়ে রাখার। সুজেনকে আরও চিন্তিত দেখায়, কিংবা ভীত। তুমি নিশ্চয়ই বলতে চাও না যে র্যালফিকে? বেন বাধা দেয়, ভূত বা প্রেত তেমন কিছু না, কিন্তু এমন কেউ যে হয়তো পজেসড। নতুন ভাড়াটের বিষয়ে কিছু জানো তুমি? বেন মাথা নাড়ে, না, এগুলো শুধু আমার ধারণা। কিন্তু এর কারণ যদি ওই বাড়িটা হয়, তাহলে আমার আশঙ্কা এই অমঙ্গল হয়তো আমাদের ধারণার চেয়েও খারাপ কিছু। মানে? হয়তো কোনো মারাত্মক এক ব্যক্তি জড়িত রয়েছে এতে। ফিসফিসিয়ে ওঠে বেন। অ্যান নর্টন দাঁড়িয়েছিল জানলার সামনে যখন বেন আর সুজেন দুজনে বেরিয়ে পড়ে হাঁটতে। তার মনের আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে। সুজান, তুই কোথায় যাচ্ছিস? মনে মনে ভাবে সে জানে তার মেয়ে কিছু না জানিয়ে রাত অবধি বাইরে থাকে না, কিন্তু আজকের রাতটা অন্যরকম লাগছে। বেন মায়ার্সের কথাটা ভেবে তার শরীর ঠান্ডা হয়ে আসছে। বেন মায়ার্স, তুমি এখান থেকে চলে যাও। আমার মেয়েটাকে একা ছেড়ে দাও তুমি। তার মুখ কুঁচকে আসে। সেখানে ভয় এবং রাগ দুটোই মিশে রয়েছে, যেটা সে মুখ খুলে কাউকে বলতে পারছে না। নিজের বাড়ির দিকে এগোনোর আগে সুজেন সিরিয়াস চোখে বেনের দিকে তাকায়। একটা কাজ করবি আমার জন্যে? হ্যাঁ, নিশ্চয়ই। বেনকে অনিশ্চিত দেখায়। আমায় যা যা বললে সেই কথাগুলো এখানে কাউকে বলবে না। বেনের মুখে হাসি ফুটে ওঠে। না না, বলবো না। এসব বললে লোকে আমায় পাগল ভাববে। সুজেন দূরে অন্ধকারের দিকে চায়। রাতে তুমি দরজা ভালো করে বন্ধ করো তো? না, কেন? তাহলে করবে এবার থেকে। ভেবে নাও তোমার উপর নজর রাখা হচ্ছে। বেন চোখ ঝাপটায়। তাহলে তোমার থেকেও সাবধান থাকতে হবে নাকি? সুজেন দ্বিধা করে। সেটাও করতে হতো যদি যদি না আমি তোমায় ভালোবাসতাম। বলেই সে দ্রুত পায়ে ছুটে যায় বাড়ির দিকে। বেন শুধু স্তব্ধ হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। সুজেনের বলা শেষ কথাগুলো এখনো কানে বাজছে ওর। চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠেছে।
বেনের অস্থির লাগছিল, তাই সে গাড়ি নিয়ে ডেলস বারে চলে যায়। সেখানে লোকের ভিড়, সেই সাথে হই হুল্লোড়। একধারে গান বাজনা চলছে। তার চোখে পড়ে উইলিয়াস ক্রেগকে। সেদিকে এগিয়ে যায় ও। আরে বেন, কি খবর? বেনকে হেঁটে আসতে দেখে বলল ক্রেগ, এই চলছে, আপনার কি খবর? ভালোই। এখানে গান বাজনা কেমন লাগছে? হ্যাঁ, ঠিকঠাক। বেন বসে পড়ে একটা বিয়ার অর্ডার করে। তা তোমার লেখালেখি কেমন চলছে? বেশ ভালোই। ক্রেগের মুখের কোণে বাঁকা হাসি দেখা দেয়। সেদিন তোমায় সুজেন নর্টনের সাথে দেখলাম, মেয়েটা কিছু দেখতে হয়েছে। বেনের কিছু জবাব দেওয়ার আগে ক্রেগ হঠাৎ হাঁক দেয় কাউকে। পেয়েছি ম্যাট, এদিকে। একজন বয়স্ক লোক, যার চুলের প্রায় বেশিরভাগটা সাদা হয়ে উঠেছে, তিনি এগিয়ে আসেন ওদের দিকে। ইনি হলেন ম্যাথিউ বার্ক, ওরফে ম্যাট। বেশ বুদ্ধিমান এবং সেই সাথে একজন শিক্ষক। ক্রেগ পরিচয় করিয়ে দেয়। ম্যাট বেনের সাথে হাত মেলায়। আপনার সাথে দেখা করে ভালো লাগলো মিস্টার মায়ার্স। আপনার লেখা এয়ার ড্যান্স বইটা আমি পড়েছি। আমায় আপনি বলার প্রয়োজন নেই, বেন বলে ডাকতে পারেন আমায়। বেন অবাক হয়। ক্রিটিক্সদের ভালো না লাগলেও আমার বেশ লেগেছে সেটা। পরে গিয়ে নিশ্চয়ই আরও নাম কামাবে সেটা। ম্যাট আর আমি একসাথেই বড় হয়েছি, তবে ও শিক্ষিত হয়ে ওঠে আর আমি মূর্খ। হাসি মুখে বলল ক্রেগ। তারা আরও কিছুক্ষণ কথা বলে। বেন নিজের কাকিমার প্রসঙ্গেও কথা বলে এবং জানায় উনি 1972 সালে মারা যান। তারপর প্রসঙ্গ পাল্টে যায়। আপনি কখনো এই শহরকে নিয়ে কিছু লেখার চেষ্টা করেছেন? আসলে হ্যাঁ, লিখেছিলাম, তবে আমার ট্যালেন্টের কমতি ছিল। ক্রেগ ততক্ষণে মদ খেয়েছু। সে চলে যায় বাথরুমে। তখন মাস্টার হাউসের কথা উঠতে ম্যাট নিজের কিছু মতামত জানায়। এই সময় এক ওয়েট্রেস এসে ওদের জানায় যে ক্রেগ বাথরুমে বেহুশ হয়ে পড়ে আছে। বেন লোকটাকে কোনো মতে নিজের গাড়িতে এনে তোলে। ক্রেগ এমনি তো ভালো মানুষ, শুধু মদ লোকটাকে নষ্ট করে দিচ্ছে। ম্যাটকে উদ্দেশ্য করে বলল বেন। ফেরার পথে চোখটা আপনা থেকেই চলে যায় দূরে দাঁড়িয়ে থাকা মাস্টার হাউসের দিকে। পুনরায় অস্থিরতা ছড়িয়ে পড়ে ওর শরীরে, যেন অতীত দৃশ্যগুলো গিলে নিতে চলেছে ওকে। ক্রেগ এই সময় একটু নড়ে চড়ে ওঠে। বেন সেদিকে আর তাকায় না। এই রাতের বোঝা যেন আরও চেপে বসছে তার উপর। গাড়ির জানলা খুলে দেয় বেন। ঠান্ডা বাতাস এসে বাড়ি মারে দুজনের গায়ে। কিন্তু ক্রেগ মরার মতো ঘুমোচ্ছে। এবার হোটেলের সামনে পৌঁছানোর পরেও তার একই অবস্থা ছিল। তাকে ধরে বাড়ির ভিতর প্রবেশ করে বেন। রান্নাঘরের সামনে দেখা হয়ে যায় এভার সাথে। মহিলা অবাক হয়ে প্রশ্ন করে, এড, তুমি আবার গলা অবধি মদ খেয়েছো? যতটা পেরেছি ততটা। বিড়বিড় করেই জ্ঞান হারায় সে। এভা তাকায় বেনের দিকে। ওকে ওর ঘর অবধি দিয়ে আসতে পারবে? বেন মাথা নাড়ে এবং ক্রেগকে তার ঘরে দিয়ে আসে। লোকটার জুতো সে খুলতে যাচ্ছিল। এই সময় এভা পিছন থেকে বলেন, থাক, ওসব করতে হবে না, তুমি যাও, এবার গিয়ে শুয়ে পড়ো। বেন প্রথমে দ্বিধা করে অবশেষে উঠে পড়ে। নিজের ঘরে ফিরে জামাকাপড় ছেড়ে শুয়ে পড়ে বিছানায়। কিন্তু ঘুম আসলো না। সে শুধু চোখ খুলে চেয়ে রইল সিলিংয়ের দিকে। সেপ্টেম্বর ড্যানি গ্লিককে হারমানি হিল সেমেট্রিতে কবর দেওয়া হয়। কবরস্থানের সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল সেদিন। দিনের আলোতেও প্রতিটা গাড়ির হেডলাইটগুলো জ্বলছিল। মাইক রায়ারসন আর রয়্যাল স্নো দুজনে মিলে সকাল সকাল কবরটা খুঁড়ে রেখেছিল। রয়্যাল সেদিন এক ফোঁটাও কথা বলছিল না, যেন আগের রাতের নেশা এখনো কাটেনি তার। মরা নিয়ে যাওয়ার গাড়িটা আসতে মাইক কবরস্থানের গেট খুলে দেয়। এই গেটেই সেদিন কুকুরটা ছিন্ন ভিন্ন অবস্থায় ঝুলছিল। মাইকের মনে পড়ে যায় দৃশ্যটা। ফাদার ক্যালাহান একজন লম্বা উচ্চতার মানুষ। উনি কবরের সামনে অপেক্ষা করছিলেন বাকিদের জন্য। এবারেরটাও কঠিন হতে চলেছে, বিড়বিড় করেন তিনি। মাইক মাথা ঝাঁকায়। আর কতক্ষণ বাকি? 10 মিনিট মতো। মাইক চলে যায় কবরস্থানের পিছনের দিকে।
সে মানুষের কান্নাকাটি তাদের দুঃখ দেখতে চায় না। হাঁটতে হাঁটতে সে এসে থামে একটা প্রায় ভেঙে যাওয়া হেডস্টোনের সামনে। পাথরের উপর ময়লা সরাতে ওখানে লেখা নামটা দেখা যায়, হিউবার্ট বার্কলি মাস্টার, অক্টোবর 6, 1889 থেকে আগস্ট 12, 1939। মাইকের শিরদাঁড়াবে শিহরণ খেলে যায়, অস্থিরতায় শরীরটা কেঁপে ওঠে। ওখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না তার, তাই সে পা বাড়ায় জঙ্গলের দিকে। ফাদার ক্যালাহার তখন বাইবেল পাঠ করে চলেছেন। তিনি জানেন এই সত্যিটাকে বদলানো যাবে না। যদি তার কাছে ক্ষমতা থাকত তাহলে উনি বাইবেল পাঠ না করে সেটাই করতেন। গ্লিক পরিবার তখন শোকে বিধ্বস্ত। ফাদার জানে এখন যতই প্রার্থনা উনি করুন তাতে মর্মাহতদের মনে সান্ত্বনা উনি জাগাতে পারবেন না। কফিনটা এবার ধীরে ধীরে গর্তে নামানো শুরু হয়েছে। মার্জারি গ্লিক কান্নায় মাথা গুঁজে নেয় তার বাবার বুকে। অন্য হাতে ধরা রয়েছে পার্সটা, যেন সেটা তাকে এই মুহূর্ত থেকে বাঁচাতে পারবে। টনি গ্লিক এই সময় আচ্ছন্ন ভাব নিয়ে উঠে দাঁড়ায়। এপাশ ওপাশ চাইছে সে, যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে থেকে জেগে উঠেছে। কফিনের উপর হোলি ওয়াটার ছেটালেন ফাদার। আসুন আমরা প্রার্থনা শুরু করি, বললেন তিনি। তার কণ্ঠ অবিচলিত। প্রার্থনা শুরু করার সময় কানে এলো মার্জারি ফোঁপাতে শুরু করে দিয়েছে। তার ফোঁপানি যেন বাতাসও শুনতে পেল। একটা দমকা হাওয়া ছুঁয়ে গেল সকলকে। তারপর টনি যেন হুঁশ ফিরে পায়। চিৎকার করে উঠে সে ছুটে যায় কবরের দিকে। যারা যারা তাকে এগিয়ে ধরতে গিয়েছে সেই সকলের বাধা অগ্রাহ্য করে সে পৌঁছে যায় কবরের কাছে। কিন্তু গর্তের ধারের মাটি তার ভার সহ্য করতে না পারায় সে উল্টে পড়ে গর্তে। সোজা ধাক্কা খায় কফিনের সাথে। কফিনের ঢাকনার উপর বারবার আঘাত করে ডাক দিতে থাকে নিজের ছেলের নাম ধরে। পার্কিন্স, গিলেস্পি এবং বাকিরা তখন ছুটে যায় সেদিকে। কিন্তু টনি তখন কারো কথা শুনতে চায় না। সে চায় ওর ছেলেকে ফিরে পেতে। তাকে উপরে তুলে আনতে সে ফাদারের পায়ে পড়ে যায়। কাঁদতে কাঁদতে বলতে থাকে তার ছেলেকে ফিরিয়ে দিতে। ফাদার নিজের একটা হাত টনির কাঁধে রাখে। হে প্রভু, আপনি এই ব্যক্তি এবং তার স্ত্রীর দুঃখ যন্ত্রণা দূর করতে সাহায্য করুন। প্রার্থনা শেষ হতে হতে জ্ঞান হারায় মার্জারি। মাইক রায়ারসন বসে রয়েছে খোলা কবরটার ধারে। রয়্যাল ওকে কথা দিয়েছিল সময় মতো সে এখানে চলে আসবে, কিন্তু সে এখনো আসেনি। শ্রাদ্ধ শান্তির কাজ শেষ হয়েছে তাও প্রায় 4 ঘন্টা হয়ে গেল। এখন 5টা বাজতে চলেছে। বাতাসের ফলে গাছের পাতাগুলো নড়ে চড়ে ওঠে। সে চায় হিউবার্ট মাস্টারের কবরটার দিকে এবং পুনরায় তার শরীর কেঁপে ওঠে। মনে পড়ে যায় উইনের কুকুরটা সেদিন মৃত অবস্থায় ঝুলছিল গেটের উপর। এমন সময়ও মনে হলো কেউ যেন চোখের আড়াল থেকে নজর রাখছে ওর উপর। রয়্যাল, কোনো মতে কথাটা বলল সে, কিন্তু কোনো উত্তর পেল না। মাইক ঠিক করে নিজে একাই সে কাজটা করবে। ট্রাক থেকে বেলচা নামিয়ে সে কবরে মাটি ঢালতে শুরু করে। পেটের ভিতরটা তখন কেমন করে উঠছিল যেন। বাচ্চা ছেলেটার কফিনটা অনেক দামি বলে মনে হচ্ছে। কফিনের দিকে তাকাতে ও কল্পনা করতে পারছিল তার মধ্যে শুয়ে রয়েছে ড্যানি গ্লিকের দেহ। চোখ দুটো খোলা রয়েছে তার। বোকা বোকা চিন্তাটা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে মাইক। কার্ল একবার ঠাট্টা করে বলেছিল কফিনে শোয়ানো মৃতদেহগুলোর চোখ আঠা দিয়ে সেটে দেওয়া হয়, যাতে তারা চাইলেও চোখ খুলতে না পারে। মাইক আবার মাটি ঢালতে থাকে কবরে। এই সময় দুম করে একটা শব্দ হয়, কিন্তু ওর কানে সেটা গেল না। তার মন তখন পড়ে রয়েছে কফিনটার দাম কত হতে পারে সেদিকে। দিনের আলো ধীরে ধীরে ফুরিয়ে আসছে। ওর কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই সেখানে। অনেকটা সময় কেটে গেছে, কিন্তু ওর কাজ এখনো অর্ধেকও পূরণ হয়নি। আর তখন বিষয়টা চোখে পড়ে ওর। কফিনে তালা লাগানো। কফিনে তালা আবার কবে থেকে লাগানো শুরু হলো? এটা করার কারণ কি যাতে কোনো কিছু ভিতরে না ঢুকে পড়ে সেই জন্যে?
কথাগুলো ভাবতে ভাবতে সে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিল যে আরেকটু হলে উল্টে পড়তো সেই গর্তে। শরীরে ঝাঁকি মেরে সে নিজেকে সরিয়ে আনে সেখান থেকে। অজানা কারণে শরীরটা ঠান্ডা হয়ে আসছে। কেউ একজন তাকিয়ে রয়েছে ওর দিকে। অনুভূতিটা খুবই জোরালো হয়ে উঠেছে এবার। না, এসব শুধুমাত্র স্নায়বিক প্রভাব, আর কিছুই নয়। সে তাকায় আকাশের দিকে। সূর্য প্রায় ডুবে এসেছে। শুধুমাত্র মার্স্টন হাউসের ছাদটা এখন চোখে পড়ছে। ঘড়ির দিকে তাকাতে সে দেখে 6:15 বাজে। সে আবার ঝুঁকে পড়ে মাটি ঢালতে শুরু করে কবরে। কফিনটা প্রায় ঢেকে গিয়েছে। আর ঠিক সেই সময় একটা কণ্ঠ সে শুনতে পায় নিজের মনে। মাইক থমকে যায়। সে শুধু চেয়ে থাকে কবরের দিকে। সেটা যেন অন্ধকার কেউ শুষে নিচ্ছে, যেন সেটা জীবিত। মাইক জানে রাত হওয়ার আগে তার কাজ শেষ হবে না। তারপর আবার সেই কণ্ঠ কথা বলে ওঠে ওর মাথার মধ্যে। মাইক তৎক্ষণাৎ বেলচা হাতে তুলে মাটি খুঁড়তে শুরু করে দেয়। ওকে এক্ষুনি কফিনটা খুঁড়ে ড্যানি গ্লিকের চোখ দুটো বন্ধ করে দিতে হবে। রূপো, হ্যাঁ, ওর কাছে 2টো রূপোর কয়েন রয়েছে। সেগুলো কাজে দেবে এখন। দিনের শেষ আলো তখন বিদায় নিচ্ছে। ঘড়িতে বাজে 6:50। চারদিক একেবারে অন্ধকার। মাইক ঝুঁকে যায় কবরের দিকে। মাটি খুঁড়ে চলেছে সে। তারপর একসময় তার বেলচা গিয়ে ঠেকে কফিনের সাথে। ঠুক করে শব্দ হয়। সে লাফিয়ে চড়ে বসে কফিনটার উপর। তারপর বেলচাটা উঁচিয়ে সজোরে আঘাত করে কফিনের তালার গায়ে। ক্র্যাক শব্দ করে সেটা ভেঙে যায় এবং সাথে সাথে ও যেন বাস্তবে ফিরে আসে। এসব কি করছে ও? শুকতারা দেখা যাচ্ছে উজ্জ্বলভাবে। মাইকের ঘর্মাক্ত শরীরে তখন মাটি লেগে। সে দ্রুত উঠে আসে সেখান থেকে। তার বুক ক্রমাগত ওঠানামা করে চলেছে। তারপর মনে সাহস সঞ্চার করে সে হাত বাড়ায় কফিনের ডালার দিকে। ধীরে ধীরে সেটা খুলে যায়। ওই তো একটা শরীর শুয়ে আছে সেখানে, ড্যানি গ্লিক। কিন্তু ওর মুখটা? মাইকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ড্যানির চোখ দুটো একেবারে খোলা। কিন্তু ভয়ের বিষয় যেটা, তা হলো সে দুটো প্রাণহীন নয়, তাতে অন্য কিছু রয়েছে, খুব খারাপ কিছু। ছেলেটার গাল দুটো এখন আর ফ্যাকাশে নেই। সেগুলো জীবন্ত বলে মনে হচ্ছে, যেন প্রাণ ফিরে পেয়েছে সে। মাইক প্রাণপণে চেষ্টা করছিল সেদিক থেকে চোখ সরিয়ে নিতে, কিন্তু পারছিল না। ওর ঠোঁট শুধু নড়ে ওঠে এবং একটা শব্দ বেরিয়ে আসে সেখান থেকে, জিসাস। আর তখন সূর্যের শেষ কিরণ অদৃশ্য হয়ে যায়। মার্ক পেট্রি তখন নিজের রুমে বসেছিল। ফ্র্যাঙ্কেনস্টাইনের মডেলটা আঠা দিয়ে জুড়ছিল সে। তার কানে আসছিল নিচে তার বাবা মা কথা বলছেন। কথাগুলো এতটাই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল ওরা দুজন ঠিক ওর দরজার বাইরেই দাঁড়িয়ে। তোমার কি মনে হয় হেনরি, ছেলেটা কি ভয় পেয়েছে? প্রশ্ন করে ওর মা। মনের কথা চিপে রাখার মতো ছেলে মার্ক নয়, বলল ওর বাবা। তিনি পাইপ চালিয়েছেন। মার্ক সবই শুনছিল, সেই সাথে কাজও করছিল। তার এখন 12 বছর বয়স। তার শরীর ছোটোখাটো, কিন্তু তার দ্রুততা বেশি। সে আগেভাগেই বুঝে নিয়েছে কিভাবে চ্যাংড়া ছেলেদের থেকে নিজেকে বাঁচাতে হয়, তাদের সাথে লড়াই করতে হয়। কোনো ভয় প্রকাশ করলে চলবে না। পৃথিবীতে ক্ষমতার চেয়ে বেশি সম্মানীয় আর কিছু নেই। ও বাইরে খেলতে পারে, তবে দিনের আলো থাকাকালীন। জুন দীর্ঘশ্বাস ছাড়ে। আশা করি ও যেন রাতে দুঃস্বপ্ন না দেখে। মৃত্যু জীবনের একটা অংশ, এখন সেটা বোঝার সময় হয়ে গেছে ওর। কথাটা শুনে মার্ক খুশি হয়। সে মৃত্যুকে ভয় পায় না। ওর কুকুরটা যখন মারা যায় তখনও কিন্তু কাঁদেনি, কারণ কান্নাকাটি কিছুই পরিবর্তন করবে না। ঘুমোতে যাবার আগে সে শেষবারের জন্য নিজের মডেলগুলোর দিকে তাকায়। একদিকে দাঁড়িয়ে রয়েছে ড্র্যাকুলা, অন্যদিকে মিস্টার হাইড। মৃত্যু, হ্যাঁ, সে জানে সেটা কি জিনিস, কিন্তু দানবদের সাথে কিভাবে বোঝাপড়া করতে হয় সেটাও সে জানে। রাত 8:30 নাগাদ রয় ম্যাকডুগাল নিজের ড্রাইভওয়েতে গাড়িটা এনে দাঁড় করায়। গাড়িটার অবস্থা একেবারেই ভালো নয়।
অনেকটা তার জীবনের মতো। বাড়ির ভিতর প্রবেশ করতে কানে আসে বাচ্চাটার কান্নার সুর। স্যান্ডি তাকে চুপ করানোর পরিবর্তে ধমক দিচ্ছে। ওর কাছে রোজগারের এই ব্যাপারটা যেন একঘেয়ে হয়ে যাচ্ছে আজকাল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় একটা ভাঙা সিঁড়িতে হোঁচট খায় সে। মনে পড়ে যায় একদিন হ্যাঙ্ক এবং ওর বন্ধুর সাথে মদ খেয়ে বাড়ি আসার পর এটা হয়েছিল। ঠিক করার কথাও ভেবেছিল রয়, কিন্তু করা আর হয়নি। স্যান্ডি হ্যাঙ্কদের পছন্দ করে না, কেন করে না ভগবান জানে। রয় সারা সপ্তাহ কঠোর পরিশ্রম করে আর স্যান্ডি সারাদিন পড়ে থাকে বাড়িতে। ওজন বাড়তে শুরু করেছে তার। বাচ্চাটার খেয়ালও সে রাখে না। উপরতলার ঘরের দৃশ্যটা দেখা মাত্র স্তব্ধ হয়ে যায় রয়। স্যান্ডি দাঁড়িয়ে রয়েছে বাচ্চাটাকে হাতে নিয়ে। বাচ্চাটা এক নাগাটে কেঁদে চলেছে। তার নাক বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। স্যান্ডির জামাও রক্তে ভেজা। কি হচ্ছে এখানে? শীতল কণ্ঠে বলে ওঠে রয়। স্যান্ডি ঝট করে মাথা ঘোরায়। ওর নাক ফেটে গিয়েছে। তুমি ওকে মেরেছো? না না, ও আসলে আমার ইচ্ছা হচ্ছে তোমার ছাল ছাড়িয়ে মিকে। আমি সত্যি বলছি রয়, আমি কিছু করিনি। কেন জানি ভিতরের রাগটা উবে যায় রয়ের। খাবার কি আছে? হ্যামবার্গার। ছেলেটার মুখ মুছে দেয় স্যান্ডি। গায়ের জ্যাকেটটা সরিয়ে রাখে রয়। ঘরের কি অবস্থা করে রেখেছো? আমি তো ভেবেই পাই না তুমি সারাদিন কি করো বাড়িতে বসে। স্যান্ডির মুখে হাসি ফুটে ওঠে। হতাশার ভাবটা কেটে গেছে তার মধ্যে থেকে। দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। তারপর সে বাচ্চাটার মুখে দুধের বোতলটা ঠেকায়। নিঃশব্দে ক্লান্ত দৃষ্টি নিয়ে সেটা পান করতে থাকে বাচ্চাটা। খানিক বাদে স্যান্ডি শুষ্ক কণ্ঠে ডাক দেয়, রয়। কি? ও ঘুমিয়ে পড়েছে। একটু দ্বিধা করে সে। তুমি কি আজ রাতে? রয়ের মুখের কোণে হাসি ফোটে। হ্যাঁ, নিশ্চয়ই। নলি গার্ডেনার রেডিওর তালে তালে নিজের আঙুল নেড়ে চলেছে। পার্কিন্স গিলেসপি তখন একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, নলি, গানটা এবার বন্ধ করো। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নলি রেডিওর সাউন্ড কমায়, তবে বন্ধ করে না। এই সময় ফোনটা বেজে ওঠে। পার্কিন্স জবাব দিলেন, হ্যালো, আমি এজেন্ট টম হানরাহান বলছি। যা তথ্য চাইছিলেন সেসব জোগাড় করেছি। হ্যাঁ বলো। বেন মায়ার্সের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল 73 সালে। তাতে ওর বউ মারা যায়। তবে ওর ওপর কোনো চার্জেস লাগেনি। বামপন্থীদের প্রতি বেশি আগ্রহী এবং 71 সালের দিকে প্রোটেস্ট করার জন্য গ্রেফতার হয়েছিল একবার। ব্যাস এতটাই। আর বার্লো? কার্ড বার্লো, জন্ম জার্মানিতে। 38 সালে সে চলে যায় ইংল্যান্ডে। 45 সাল থেকে আমদানি রপ্তানির ব্যবসা শুরু করে। তার পার্টনার হলো স্ট্রেকার, সে ব্রিটিশ, বয়স 58। বংশানুক্রমে বেশ কিছু অর্থ পেয়েছে সে। দুজনের কাছেই আমেরিকা ভিসা রয়েছে। আর যা দেখছি এটা শুধুমাত্র বিজনেস পার্টনার ছাড়াও আরো বেশি কিছুই। এদের সাথে মায়ার্সের কোনো সম্পর্ক? না, কিছুই না। যদি না এমন কিছু যেটা কেউই জানে না। ওকে, ধন্যবাদ। পার্কিন্স ফোনটা রেখে দেন। তিনি তাকিয়ে থাকেন ফোনের দিকে। নলি ঘুরে তাকায়। রেডিওর জন্য কথাগুলো শুনতে পায়নি সে। ডাড রজার তখন ডাম্পের ধারে হাঁটাহাঁটি করছিল। জায়গায় জায়গায় জঞ্জাল পুড়ছে। একটু আগে সে বন্দুক নিয়ে বড় বড় ইঁদুরগুলো মারছিল। প্রতিটার সাইজ প্রায় 2 ফিটের মতো। এই সময় ওর চোখে পড়ে আরও একটা বড় সাইজের ইঁদুর। সাথে সাথে পকেট থেকে পিস্তল বের করে ডাড। সেটাকে গুলি করার পর তার চিন্তা আপনা থেকেই চলে যায় রুথি ক্রকেটের ভাবনায়। মেয়েটাকে টাইট সোয়েটারে মারাত্মক লাগে। সেই নিয়েই সে চিন্তা করছিল। এমন সময় আগুনের কাছে একজন লোককে দেখতে পায় সে। তার থেকে মোটামুটি 50 গজ দূরে। ডাড নিজের হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে যায় লোকটার দিকে। দাদা, ডাম্প বন্ধ হয়ে গেছে। লোকটার পরনে স্যুট। সে তাকায় আকাশের দিকে। আগুনের আঁচ উঠে চলেছে উপরে। তাই বুঝি? আমি এখানে আগুন পোড়া দেখতে এসেছি। সুন্দর দেখতে লাগে এটা। আপনি কি এখানে নতুন? হ্যাঁ, আমি শহরে নতুন এসেছি। তুমি কি ইঁদুর মারো সব সময়? হ্যাঁ, মাঝে মধ্যে। আপনি কি মাস্টান হাউসটা কিনেছেন? লোকটা নিজের হাত দুটো পিছন দিকে জড়ো করে নেয়।
লোকটার পরনের পোশাকটা অদ্ভুত লাগে ডাডের কাছে। শিকারী নিশাচর প্রাণীগুলো আমার বেশ পছন্দের। ইঁদুর, পেঁচা, নেকড়ে। এখানে কি নেকড়ে দেখা যায়? না, এখানে কিছু জঙ্গলি কুকুর ছাড়া আর তেমন কিছুই নেই। কুকুর কোনো কাজের না, তারা শুধু ঘেউ ঘেউ করে আর বিপদ দেখলে পালায়। তাদের সব কটাকে নিঃশেষ করে ফেলা উচিত। ওয়েল, বিষয়টা আমি সেভাবে ভেবে দেখিনি। বিড়বিড় করে ডাড, কিছুটা পিছিয়ে যায় সে। কথা বলে ভালো লাগলো আপনার সাথে। রোববার ডাম্প বন্ধ হয়ে যায় 6টার দিকে, আর এখন 9টা বাজতে চলেছে। নিশ্চয়ই নিশ্চয়ই। লোকটা নড়ল না। ডাডের কেমন অদ্ভুত অনুভূতি হতে শুরু করেছে। আপনি কখনো মাস্টার্ন হাউসের মধ্যে ভূত দেখতে পেয়েছেন? প্রশ্ন করে ডাড। লোকটা হাসে, তীক্ষ্ণ এবং অস্বস্তিকর। ভূত? না, ভূত নেই সেখানে। তার কণ্ঠে যেন খুবই অশুভ কিছু রয়েছে। আসলে অনেক দেরি হচ্ছে, বুঝলেন তো, আমায় এবার বাড়ি ফিরতে হবে। আমতা আমতা করে ডাড। কিন্তু আমার তো বেশ ভালো লাগছে তোমার সাথে কথা বলে। লোকটা এবার ঘুরে সরাসরি তাকিয়েছে ডাডের দিকে। তার চোখ দুটো কেমন অদ্ভুত, গভীর অশুভ কিছু যেন লুকিয়ে তাতে। আমার সাথে হাঁটলে খুব একটা খারাপ নিশ্চয়ই লাগবে না তোমার? কিছু ভাবার আগেই ডাডের মুখ কথা বলে ওঠে। না, অসুবিধা নেই। তার কণ্ঠ যেন বহু দূর থেকে ভেসে এলো। ধন্যবাদ। এবার বলো, কাজ করার সময় তোমার পিঠে কি ব্যথা হয়? না। ডাডের মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। একটা চিন্তা খেলে যায় ওর মাথায়। লোকটা ওকে নিশ্চয়ই হিপনোটাইজ করছে। অন্য কোনো সমস্যা কি রয়েছে তোমার জীবনে? না, তবে তবে কি? আমরা তো বন্ধু, তাই না? আমায় বলতে কি আপত্তি? আসলে একটা মেয়ে আছে। সকলে তোমার উপর সেই নিয়ে হাসাহাসি করে, তাই না? ওরা তোমার ক্ষমতা জানে না। হ্যাঁ, ওরা হাসে আমার উপর, সেও হাসে। কে সেই মেয়েটা? রুথি ক্রকেট। সে কথাগুলো কেমন হারিয়ে যাচ্ছিল ওর মন থেকে, কিন্তু এখন কিছুতেই কিছু এসে যায় না। সে তোমায় নিয়ে ঠাট্টা করে, নিজের বন্ধুদের কাছে ইয়ার্কি মারে। হ্যাঁ। কিন্তু তুমি ওকে চাও, তাই তো? হ্যাঁ, চাই। তুমি ওকে পাবে, আমি কথা দিলাম তোমায়। উষ্ণতা বয়ে যাচ্ছিল ডাডের শরীরের উপর দিয়ে। মনে হচ্ছিল বহু দূর থেকে কোনো এক সঙ্গীতের সুর ভেসে আসছে তার কানে। সে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল রুথিকে। তার শরীরে হাত রেখেছে সে, সেখানে কামড় বসাচ্ছে। ডাডের অনুভব হচ্ছিল কিছু একটা চেপে বসছে তার চামড়ায়। চামড়া ভেদ করে সেটা ঢুকে যাচ্ছে মাংসপেশির দিকে। ফাদার ডোনাল্ড ক্যালাহান নিজের ডেস্কে বসে মদ খাচ্ছিলেন এবং ভুলবশত বোতলটা উল্টে যায়। ধূপ করে শব্দ করে সেটা নিচের কার্পেটের উপর গিয়ে পড়ে। মুখ দিয়ে একটা গালাগাল বেরিয়ে আসে তার। উনি চান না এটা মিসেস কার্লিসের চোখে পড়ুক, উনি আবার আফসোস করবেন তাকে দেখে, সেটা উনি চান না। রোববার রাতের দিকে আমি বসে বসে শুধু মদ খাচ্ছি, মনে মনে ভাবলেন তিনি। নিজের কপালে হাত বোলালেন। কিছুদিন যাবৎ উনি একটু বেশি মদ খাচ্ছেন। তার একটা উদ্দেশ্য চাই জীবনে, যেটা কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না তিনি। কিছু সময় আগে উনি একটা মেয়ের কনফেশন শুনেছেন। নাম ছিল ম্যাকডুগাল। সে নাকি তার বাচ্চার গায়ে হাত তুলেছিল। যখন উনি তাকে জিজ্ঞেস করেন এর আগেও সে এই কাজ করেছে নাকি, তখন মেয়েটার জবাব শুনে তার মনটা বিতৃষ্ণায় ভরে যায়। এসব কনফেশন শোনার কোনো মানে হয় না। উনি প্রিস্টহুড জয়েন করেছিলেন আসল শয়তানের সাথে মোকাবিলা করার জন্যে, কিন্তু এখন সেসব উদ্দেশ্যহীন বলে মনে হয়। চার্চটা এখন ছোটখাটো মূল্যহীন সমস্যায় ভরে গেছে, কিন্তু উনি চান আরো বেশি কিছু। ঘড়ির দিকে চোখ যেতে দেখলেন রাত 12টা 6 বাজে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার মুখ দিয়ে। কোনো উত্তেজনা নেই, কোনো উদ্দেশ্য নেই। আমিন, বিড়বিড় করেন তিনি। রুমাল দিয়ে নিজের মুখ মুছলেন। তারপর
মঙ্গলবার থার্ড পিরিয়ড শেষ হওয়ার পর ম্যাট নিজের অফিসে প্রবেশ করে দেখে বেন অপেক্ষা করছে তার জন্যে। অনেক তাড়াতাড়ি এসে পড়েছো দেখছি। দুজনে হাত মেলায়। বেন হাসে। পারিবারিক সমস্যা বলতে পারেন। তা আপনার এই বাচ্চাগুলো আমায় খেয়ে ফেলবে না তো? একেবারেই না। বেনের পরনে কোট এবং ধূসর রঙের প্যান্ট। তার বেশভূষা দেখে ম্যাট বেশ প্রভাবিত হন। বিল্ডিংটা বেশ সুন্দর। হলের দিকে হেঁটে এগিয়ে চলে ওরা। তুমি কলেজ কমপ্লিট করেছিলে? চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমার প্রথম বই কনওয়েজ ডটার যখন বিক্রি হওয়া শুরু হয়, তখন কোকাকোলার বাক্স তোলার কাজ করতাম। বাচ্চাগুলোকে সেই নিয়ে বলো, ওদের ভালো লাগবে। আপনার পড়াতে ভালো লাগে? হ্যাঁ, নিশ্চয়ই, না হলে এতদিন ধরেই না টিকে থাকতাম। এই সময় বেল বেজে ওঠে। তা আপনার আর কি কি নেশা আছে? কম বেশি সব রকম, বেশিরভাগ মদ, তবে আজকাল গাঁজাটাও খাই মাঝে মধ্যে। আমি জানতাম শিক্ষকরা সেসব থেকে দূরে থাকেন। ম্যাট হাসে। আসলে আমি একবার খেয়ে দেখেছিলাম, দেখলাম বেশ কাজে দিচ্ছে, তবে একটু পেটের সমস্যা তো ফেলে মাঝে সাঝে। বেনের একটা ভুরু উঁচু হয়ে যায়। ম্যাট নিজের ঠোঁটে আঙুল ঠেকিয়ে বললেন, তবে এটা যেন কেউ জানতে না পারে। শুরুতে বেন ভেবেছিল ও হয়তো ভুল বাড়িতে চলে এসেছে। দরজা খোলা, ভেতরে এসো। বেন ভিতরে প্রবেশ করে এদিক ওদিক চোখ বোলায়। ম্যাটকে দেখতে পেয়ে হাত নাড়ায়। গানটা তো বেশ ভালো। রক মিউজিক আমি ছোটবেলা থেকে শুনি। তা তোমার খিদে পেয়েছে তো? হ্যাঁ, সে তো পেয়েছে। আশা করি রান্নাঘরে খাওয়া দাওয়া করতে তোমার কোনো আপত্তি নেই। একেবারেই না, আমার অভ্যাস আছে। বেন দেখলো স্প্যাগেটি বানানো হয়েছে। খাওয়া শেষ হতে ম্যাট প্রশ্ন করে, তোমার নতুন বইটা কি একটা উপন্যাস? একটা কাল্পনিক গল্প বলতে পারেন। আসলে সত্যি বলতে গেলে এটা আমি টাকার জন্যই লিখছি। চলো লিভিং রুমে যাওয়া যাক। তোমার এমনি পেট ভরেছে তো? প্রত্যুত্তরে বেন মাথা ঝাঁকায়। লিভিং রুমে আসতে একটা অ্যালবাম চালিয়ে দেয় ম্যাট, সেই সাথে নিজের পাইপটাও ধরায়। একটু বাদে তিনি বেনের দিকে তাকিয়ে বলেন, না, এখান থেকে ওটা দেখা যায় না। কি? মাস্টান হাউস। বেন নার্ভাসভাবে হাসে। ও হ্যাঁ, নিশ্চয়ই। তোমার নতুন বইটা কি সালেম স্লটকে নিয়ে? বেন মাথা নাড়ে। হ্যাঁ, এই শহর আর শহরের মানুষগুলোকে নিয়ে। গল্পটা মূলত কিছু নৃশংস হত্যাকে কেন্দ্র করে। আমি সেরকম একটা হত্যা নিয়ে লেখা শুরু করেছিলাম, আর ঠিক তখন জানতে পারলাম র্যালফি নিখোঁজ হয়েছে। তার মানে তুমি সেই 1930 সালের নিখোঁজ হওয়ার কেস নিয়ে লিখছিলে, তাই তো? বেন মাথাটা কাছে নিয়ে আসে ম্যাটের। আপনি সেই বিষয়ে জানেন নাকি? এখানের অনেক বয়স্ক মানুষ সে বিষয়ে জানে। অনেকে তো সেই সব নিয়ে কিছু যোগসূত্রও বের করেছিল। কিরকম যোগসূত্র? ম্যাট ভুরু উঁচিয়ে বললেন, কাম অন বেন, এটাও কি বলে দিতে হবে? হ্যাঁ, যদিও চিন্তাটা ভুল নয়। শেষবার যখন কেউ মাস্টান হাউসে বসবাস করে, তখন মোট 4টে বাচ্চা নিখোঁজ হয়েছিল। তারপর সেটা প্রায় 36 বছর খালি থাকার পর পুনরায় নতুন ভাড়াটে পেয়েছে, এবং ঠিক তারপরই র্যালফি গ্লিক নিখোঁজ। কি মনে হয়, ব্যাপারটা কাকতালীয়? হতে পারে, কারণ 1930 থেকে 1970-এর খবরের কাগজগুলো আমি পড়ে দেখেছি। 3 জন নিখোঁজ হওয়া ছেলের একটা পালিয়ে গেছে বোস্টনে, অন্যটা জলে ডুবে মারা গিয়েছিল, আর তৃতীয়টা গাড়ি চাপা পড়ে মারা যায়। তাহলে র্যালফি গ্লিকের মৃত্যুরও একটা ব্যাখ্যা পাওয়া যেতে পারে। হতে পারে। তুমি স্ট্রেকার নামের লোকটার বিষয়ে কিছু জানো? কিছু না। এমনকি এটাও জানি না তার সাথে আমি দেখা করতেও চাই কিনা। আজ সে একটা দোকান খুলেছে। সুজান নর্টন আর তার মা আজ গিয়েছিলেন সেখানে। লোকটাকে দেখতে বেশ সুন্দর, মাথা পুরোপুরি টাক, তবে বেশ চার্মিং। বেন হাসে। বাহ, আর তার পার্টনার? উনি এখনই এসে পৌঁছাননি সম্ভবত। একটু থেমে উনি আরও যোগ করলেন, কিন্তু এই সব কিছুর মধ্যে একটা বাচ্চা ছেলে নিখোঁজ হয়ে গেল। আর র্যালফির ভাই ড্যানি, সেও নাকি রক্তাল্পতার কারণে মারা গেছে। হ্যাঁ, শুনলাম। ম্যাট আবার তাকান বেনের দিকে। শোনো বেন, লরেটা স্টার্চার যদি তোমার লেখালেখির বিষয়ে কিছু জিজ্ঞেস করে, তাহলে বলবে তুমি আর্কিটেকচার নিয়ে লিখছো। হ্যাঁ, সুজেন আমায় সেই ব্যাপারে সাবধান করেছে, তাই করাই উচিত। যাই হোক, শুক্রবার রাতে কি করছো? জানি না, হয়তো সুজেনের সাথে মুভি দেখতে যাব। আমরা নিজেদের মতো একটা গ্রুপ বানিয়ে মাস্টান হাউসে ঘুরে আসতে পারি। নতুন মালিকের সাথেও পরিচয় হবে আমাদের। হ্যাঁ, অসুবিধা নেই।
আর বোধহয় সেটাই এখন করা উচিত। একদম ঠিক আছে, আমি সুজানের সাথে কথা বলে দেখছি, ও হয়তো যেতে রাজি হবে। বেন এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ম্যাট বাড়িতে প্রবেশ করার আগে আরও একবার তাকায় পাহাড়ের চূড়ায় অবস্থিত বাড়িটার দিকে। ম্যাট ঠিক করল সে ডেলস বারে যাবে কিছু বিয়ার পান করতে। বারে তখন তেমন লোকজন ছিল না এবং কিছু পরিচিত মুখও চোখে পড়ে তার। উইলাস ক্রিক, ফ্লয়েড টিবিট এবং মাইক রায়ারসন। মাইককে দেখে অসুস্থ লাগছে, মুখ ফ্যাকাশে এবং ক্লান্ত। ম্যাট এগিয়ে যায় মাইকের কাছে। হ্যালো মাইক, এখানে বসলে অসুবিধা নেই তো? মাইক মুখ তুলে চায়। তার মুখ দেখে ভুরু কুচকায় ম্যাট। তুমি কি ড্রাগস নিয়েছো? না, আমার একটু শরীরটা খারাপ। বসে পড়ে ম্যাট। একটু শরীর খারাপ মানে? সোমবার থেকে শরীরটা খারাপ যাচ্ছে আমার। রোববার হারমানি হিলে কাজ করতে গিয়ে উল্টে করেছিলাম, সেই থেকে শরীরটা ভালো নেই। মানে ড্যানি গ্লিকের ফিউনারালের পরে হয়েছে? মাথা নাড়ে মাইক। হ্যাঁ, আমি রয়্যাল স্নোর জন্য অপেক্ষা করছিলাম, সে তো এলোই না। সেদিন থেকেই আমার শরীরটা খারাপ হতে শুরু করলো। সব কিছু কেমন ঝাপসা লাগছে সামনে, শুধু একটা সঙ্গীত বাজছে কানে। মনে হচ্ছে যেন জলে ডুবে যাচ্ছি। সবই ঠিক আছে, শুধু চোখটা ছাড়া। চোখে কি হয়েছে? আমার চোখ নয়, মনের মধ্যে দুটো লাল চোখ ঘুরছে, ভয়ানক দুটো চোখ। কার চোখ? জানি না, সবটা একটা স্বপ্নের মতো লাগে। হারমানি হিলে পড়ে যাওয়ার পরদিন সকালে চোখ খুলে আমার খুব ক্লান্ত লাগছিল। আমি ড্যানি গ্লিকের কবরটা ভরাট করি, কিন্তু সেটা কখন করলাম মনে পড়ছে না। সোমবার রাতে কোথায় ঘুমিয়েছিলে? নিজের বাড়িতে। আমার ঠিক ভালো লাগছে না জানেন। মঙ্গলবার সারাদিন ঘুমিয়ে রাতের দিকে উঠি, কিছু খেতে ইচ্ছা করছে না, পা দুটো দুর্বল লাগছে। কিছু খেয়েছো তারপর? না, চেষ্টা করেছিলাম, কিন্তু বমি হয়ে গেছে। মঙ্গলবার রাতে ঘুমিয়েছে ঠিক করে? সকাল 9টা অবধি ঘুমিয়েছিলাম, তারপর খুব দুর্বল লাগছিল। সব কিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আমার কেমন কেমন করছে মিস্টার বার্ক। মাইকের চোখের কোণে লেগে থাকা জলের ফোঁটা নজরে পড়ে ম্যাটের। শোনো মাইক, নম্র সুরে বলল সে, আজ রাতে তুমি আমার বাড়িতে এসে ঘুমিও। মাইক নিজের চোখ মুছে নেয়। ঠিক আছে। কাল সকালে তোমায় ডক্টর পুডির কাছে নিয়ে যাব, তোমার ডাক্তার দেখানো উচিত। মাইক ধীরে ধীরে মাথা নাড়ে। চলো যাওয়া যাক। দুজনে বেরিয়ে পড়ে সেখান থেকে। মাইককে নিজের একজোড়া পাজামা দিয়ে ম্যাট বললেন, এটা সাইজে একটু বড় হতে পারে। অসুবিধা নেই মিস্টার বার্ক, ওসব লাগবে না। মাইকের পরনে শর্টস ছাড়া আর কিছু নেই। ম্যাট দেখে মাইকের গায়ের চামড়ার রং ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, পাঁজরের হাড় বেরিয়ে এসেছে। দেখি মাইক, তোমার মাথাটা একটু ঘোরাও দেখি। মাইক কথা মতো মাথা ঘোরালো। এই চিহ্নগুলো কিভাবে হয়েছে মাইক? মাইক নিজের গলায় হাত রাখে। জানি না। ম্যাটের অস্বস্তি হয়। উনি চলে যান জানলার কাছে এবং দেখেন সেটা বন্ধ করা। তাও একবার পাল্লা দুটো ধরে নাড়া দেন তিনি। অজানা আশঙ্কা জাগছে তার মনে। বাইরেটা তখন অন্ধকার এবং নিস্তব্ধ। রাতে কিছু লাগলে আমায় ডাক দিও, এমনকি যদি কোনো খারাপ স্বপ্ন দেখো তাহলে। কি করতে পারবে তো মাইক? হ্যাঁ পারবো। আমি কিন্তু কথাটা জোর দিয়েই বলছি, যে কোনো প্রয়োজন হলেই আমায় ডাক দেবে, আমি নিচেই থাকবো। নিশ্চয়ই ডাক দেব। ম্যাট দ্বিধা করে। ওনার মনে হয় আরও কিছু করা উচিত ওনার, কিন্তু উনি বেরিয়ে পড়েন ঘর থেকে। ম্যাটের ঘুম আসছিল না। সে শুধু ঘড়ির দিকে তাকিয়ে শুয়ে থাকে বিছানায়। তার মনে চিন্তার ঝড় চলছে। মাইকের এই অদ্ভুত রোগের বিষয়ে সে ভাবছে, এবং সেই সাথে ঘাড়ের ওই দাগটা। কি সব আলতু ফালতু চিন্তা করছি ভাবে সে, কিন্তু সেই সাথে ওর অনুভব হয় কিছু একটা ঠিক নেই। মাইকের ঘাড়ের দাগগুলো আঁচড়ের দাগ ছিল না, সেটা ছিল গর্তের দাগ। উপরতলা থেকে কোনো শব্দ কানে আসছে না। মাইক নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ম্যাটের তাও মনে হচ্ছিল কিছু তো ঠিক নেই এতে। ও কেন মাইককে নিজের বাড়িতে নিয়ে এসেছে প্রশ্নটা খেলে যায় ওর মাথায়। কারণ ছেলেটা যাতে বিশ্রাম নিতে পারে।
দুঃস্বপ্ন দেখে ভয় না পায়। ম্যাট উঠে আসে জানলার কাছে এবং মাস্টান হাউসের দিকে তাকায়। অস্বস্তি ছেয়ে যায় ওর শরীর জুড়ে। ওর ভয় করছে। ও ঠিক ধার্মিক নয়, কিন্তু ওর মাথায় ঘুরতে শুরু করে রসুন, পবিত্র জল, ক্রুসিফিক্স, এইসবের চিন্তা। ওর কাছে এর কোনোটাই নেই। আচমকা নিস্তব্ধতা ভঙ্গ করে ওর কানে আসে মাইকের কণ্ঠ। হ্যাঁ, ভিতরে এসো। হ্যাঁ, এটা মাইকেরই কণ্ঠ। ঘুম জড়ানো কণ্ঠে কথা বলছে সে। ম্যাটের হৃৎস্পন্দন যেন থমকে যায়। কাকে ভিতরে আসার জন্য ডাকছে মাইক? গেস্ট রুমের ঘরের জানলা খোলার শব্দ কানে আসে ওর। এবার প্রচণ্ড ভয় করতে শুরু করে ম্যাটের ইচ্ছা হচ্ছিল বাইবেলটা হাতে নিয়ে সোজা ছুটে যেতে মাইকের ঘরে, কিন্তু সে এক পাও নড়তে পারছিল না। এমনকি এখন যদি ওর নিজের ঘরের দরজার হাতলটাও নড়ে ওঠে, তখনও সে ওখানেই পাথরের মতো দাঁড়িয়ে থাকবে। আর তারপর আচমকা এক পৈশাচিক অট্টহাসিতে ভরে উঠল সমস্ত বাড়িটা, এবং সেই সাথে একটা চুকচুক শব্দ। ম্যাটের মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে পক্ষাঘাত রোগীর মতো ধপ করে বসে পড়ে ওখানে। দরজায় জোরালো করাঘাতে ঘুমটা ভেঙে যায় বেনের। কে? সে হাঁক দেয়। বেন, আমি এভা। তোমার একটা ফোন এসেছে। বেন দ্রুত উঠে জামাকাপড় পরে নেয় এবং দরজা খোলে। এভা সেখানে দাঁড়িয়ে। তাকে দেখেও ঘুমন্ত লাগছে। দুজনের মধ্যে চোখাচোখি হয়। কেউ অসুস্থ নাকি মারা গেছে মনে মনে ভাবে বেন। কে ফোন করেছে? ম্যাথিউ বার্ক। ও, এখন কটা বাজে? ভোর 4টে। মিস্টার বার্কের গলা শুনে মনে হচ্ছিল উনি বেশ চিন্তিত। বেন দ্রুত ছুটে যায় নিচে এবং ফোনটা তুলে নেয়। হ্যালো, আমি বেন বলছি। বেন, তুমি একবার আসতে পারবে এক্ষুনি? ম্যাটের কণ্ঠ কাঁপছে। হ্যাঁ, নিশ্চয়ই। কোনো সমস্যা হয়েছে নাকি? ফোনে বলা যাবে না, তুমি চলে এসো তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়ান, আমি 10 মিনিটে আসছি। বেন। হ্যাঁ বলুন। তোমার কাছে ক্রুসিফিক্স আছে বা সেরকম কিছু? বেন দ্বিধায় পড়ে যায়। না, তেমন তো কিছুই নেই। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। বেন ফোন রেখে চলে যায় উপরতলায়। এভা দাঁড়িয়েছিলেন সিঁড়ির কাছে। মিস্টার বার্ক কি অসুস্থ? না, ওনার কিছু হয়নি। আচ্ছা, আপনি তো একজন ক্যাথলিক, তাই না? আমার স্বামী ছিলেন। আপনার কাছে কি ক্রুসিফিক্স জাতীয় কিছু আছে? এভা দ্বিধা করে। আমার স্বামীর বেডরুমে একটা রয়েছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। সে ক্রুসিফিক্স হাতে ফিরে আসে। বেন দ্রুত সেটা নিয়ে নেয় তার হাত থেকে। ধন্যবাদ। মিস্টার বার্ক কি এটা আনতে বললেন? হ্যাঁ। একটু সাবধানে রেখো। নিশ্চয়ই, বলে বেরিয়ে পড়ে বেন। গাড়ি চালিয়ে যাওয়ার সময় গলায় ঝুলিয়ে রাখা সেই ক্রুসিফিক্সটা ওর মধ্যে অদ্ভুত রকমের স্বস্তিবোধ সৃষ্টি করছিল, যদিও সেটা ওর লক্ষ্যে পড়ল না। ম্যাটের বাড়ি পৌঁছে বেন দেখল বাড়ির সবকটা আলো জ্বলছে। ম্যাট দাঁড়িয়ে রয়েছে দরজার মুখে, মুখ ফ্যাকাশে এবং শরীর কাঁপছে। চোখ দুটো বিস্ফারিত, তাদের পলক পড়ছে না। চলো রান্নাঘরে যাই। বেন তার পিছু নেয়। ম্যাটের চোখে পড়ে বেনের গলায় ঝোলানো ক্রুসিফিক্সটা। ও, তুমি এটা এনেছো? এটা এভা মিলারের। তো কি ব্যাপার বলুন? আগে রান্নাঘরে চলো। রান্নাঘরটা খালি ছিল, শুধু একটা কফি কাপ, একটা পুরনো বাইবেল এবং .38 এর একটা রিভলভার রাখা টেবিলে। ম্যাট, আপনাকে ভালো দেখাচ্ছে না। ব্যাপার কি বলুন আমায়। ম্যাট হাতে রিভলভারটা তুলে নেয়। নার্ভাসভাবে সেটা ঘোরাতে শুরু করে নিজের হাতে। হতে পারে পুরোটাই আমার মনের কল্পনা। যাকেই ভালো যে তুমি এখানে এসে গেছো। বন্দুকটা কি গুলি ভরা? হ্যাঁ, কিন্তু এটা কোনো কাজে লাগবে না যদি না আমি এটা নিজের উপর ব্যবহার করি। নার্ভাস ভঙ্গিতে হাসল সে। কি পাগলের মতো বকছেন? ম্যাট হাসি থামায় এবং নিজের চুলে হাত বোলায়। উপরতলায় একটা মৃতদেহ পড়ে রয়েছে। হ্যাঁ, কার দেহ? মাইক রায়ারসন, এখানের গ্রাউন্ডস্কিপার। আপনি নিশ্চিত সে মারা গিয়েছে? হ্যাঁ, আমি জানি সে মারা গিয়েছে, তবে হয়তো সে পুরোপুরি মারা না গিয়েও থাকতে পারে। ম্যাট, আমি আপনার কথার মানে বুঝতে পারছি না। জানি, কিন্তু হয়তো শুধুমাত্র তুমি একজন যে সেটা বুঝতে পারবে। আমরা ড্যানি গ্লিককে নিয়ে কথা বলেছিলাম।
কিভাবে তার মৃত্যুর কারণ অন্য কিছু হতে পারে। হ্যাঁ বলেছিলাম, মাইক তাকে কবর দিয়েছিল, আর মাইক উইন পুরিন্টনের কুকুরটাকে কবরস্থানের গেটে ঝুলন্ত অবস্থায় প্রথম খুঁজে পায়। গতকাল রাতে ওর সাথে আমার ডেলস বারে দেখা হয়। সবকিছু বেনকে খুলে বলে ম্যাট। আমি সাহস জোগাড় করতে পারিনি। ঘন্টার পর ঘন্টা নিজের বিছানায় বসেছিলাম, তারপর একসময় চোরের মতো বেরিয়ে তোমায় ফোন করি। এবার বলো তোমার কি মনে হয়? বেন ক্রুসিফিক্সটা হাতে নিয়ে সেটার দিকে তাকায়। তখন প্রায় ভোর 5টা বাজে। সূর্য উঠতে শুরু করেছে। আমার মতে আমাদের উপরে গিয়ে দেখা উচিত। ম্যাট দীর্ঘশ্বাস ছাড়ে। এখন আলো ওঠার পর ব্যাপারটা দুঃস্বপ্নের মতো লাগছে। আশা করি মাইককে যেন ঘুমন্ত অবস্থাতেই খুঁজে পাই। চলুন দেখে আসি। ঠিক আছে। সে তাকায় বেনের দিকে, তারপর টেবিলে। তোমার কি মনে হয় আমারও একটা গলায় ঝুলিয়ে নেওয়া উচিত? ক্রুসিফিক্সের দিকে লক্ষ্য তার। বেন হাসে। আপনি কি বন্দুকটা নিতে চান? না, হয়তো ভুল করে নিজেকেই গুলি করে বসবো। ওরা দুজনে উঠে আসে উপরতলায়। বেন চলছিল আগে আগে। সিঁড়ির উপরে উঠতে ম্যাট নির্দেশ করে গেস্ট রুমের দিকে। বেন চলতে শুরু করে হলওয়ে ধরে। তারও খানিক ভয় ভয় করছে এবার। রুমের হাতলটা ধরে এসে চাপ দেয়। ম্যাট ঠিক ওর পিছনেই। শক্ত হাতে সে ক্রুসিফিক্সটা ধরে। সূর্যের প্রথম কিরণ আলোকিত করে তোলে ঘরটাকে। মাইকের দেহে ছায়া সৃষ্টি করেছে সেটা। ও ঠিক আছে, ঘুমাচ্ছে এখন। ম্যাট ফিসফিস করে ওঠে। ম্যাট এবার আঙুল দিয়ে ইশারা করে, জানলাটা খোলা, ওটা বন্ধ ছিল আগে। বেন এগিয়ে যায় মাইকের দিকে। আমার মনে হয় না ও শ্বাস নিচ্ছে। বেন নিচু গলায় ডাক দেয়, মাইক, মাইক রায়ারসন। সে আলতো করে ধাক্কা মারে মাইককে, কিন্তু ছেলেটার একটা হাত ঝুলে যায় বিছানার ধারে। ম্যাট হাতটা তুলে ঠিক করে পালস চেক করে। কোনো পালস নেই। ধীর গলায় বলল সে। বেন তখন স্তম্ভিত হয়ে গিয়েছে। মাইককে দেখে জীবন্ত লাগছে, কিন্তু সে যখন মাইকের কাঁধে হাত রাখে তখন বরফের মতো ঠান্ডা অনুভব হয়। জীবনের চিহ্ন নেই তাতে। তোমার কি মনে হয় এটার কারণ ওই ঘাড়ের দাগগুলো হতে পারে? বেন দেখে শুনে মাইকের মাথাটা ঘুরিয়ে দেয়, কিন্তু সেখানে কোনো দাগ ছিল না, কিচ্ছু ছিল না। 5:35 দিকে দুজনে চলে আসে রান্নাঘরে। শেষমেশ ম্যাট নিস্তব্ধতা ভঙ্গ করে। গল্প কথা অনুযায়ী ভিকটিম মারা গেলে দাগও অদৃশ্য হয়ে যায়। আমি জানি সেটা। ওর হৃৎপিণ্ড বরাবর আমাদের ছুচালো কাঠ দিয়ে আঘাত করতে হবে। আর সেটা পুলিশের কাছে কিভাবে বর্ণনা দেব আমরা? ম্যাট তাকায় বেনের দিকে। তুমি ভাবছো আমি পাগল হয়ে গেছি? না, ওর ঘাড়ে যে দাগ ছিল সেই কথাটা বিশ্বাস করছো তুমি? বেন দীর্ঘশ্বাস ছাড়ে। জানি না, কিন্তু আমার মনে হয় না আপনি মিথ্যে বলছেন। যদি না আপনি ওকে খুন করে থাকেন, হয়তো আমি তাই করেছি। বেন নিজের মাথা নাড়ে। সেটা আমি বিশ্বাস করছি না, কারণ কোনো মোটিভ নেই। মাইক খুব শান্তিপূর্ণভাবে মারা গিয়েছে, আর কেউ নিজেকে বাঁচানোর জন্য আপনার মতো গল্প ফাঁদবে না। তো তুমি মনে করছো আমি পাগল? আপনাকে যুক্তিবাদী বলেই মনে হচ্ছে। পাগলরা বুদ্ধিমানদেরকেও ফাঁকি দিতে পারে। তাহলে এটা কোথায় এনে দাঁড় করালো আমাদের? একেবারে প্রথম পর্যায়ে। বেন ঝুঁকে আসে তার দিকে। এখন ঝুঁকি নেওয়া যাবে না। কনস্টেবল, মেডিকেল এক্সামিনার এরা উত্তর চাইবে। আপনার কি মনে হয় মাইক কি কোনো ভাইরাসের কারণে মারা গেছে? ম্যাটকে উত্তেজিত দেখায়। আমি সেই দাগগুলো দেখেছি। আমি শুনতে পেয়েছি সে কাউকে ডাকছিল নিজের কাছে, এবং তারপর সেই হাসি। বুঝলাম, কিন্তু ম্যাট, যারা আপনার এই কাহিনী শুনবে তারা ভাববে আমি পাগল। বেন মাথা নাড়ে। তারা আপনার জীবন নষ্ট করে দেবে। আর আমি তো একজন বাইরের লোক। ওরা আমাদের নিয়ে বিভিন্ন গল্প বানাবে। তোমার মনে হয় তারা এইসব করবে? বেন মাথা ঝাঁকায়। তাহলে কি কিছুই করার নেই আমাদের? করার আছে। আমরা আপনার থিওরিটা টেস্ট করে দেখতে পারি। আপনার ডাক্তার কোডি আর পার্কিন্স গিলেস্পিকে ডাকুন। অদ্ভুত ব্যাপারটা ছাড়া বাকি সব কিছু তাদের জানাবে। আমরা ওদের কাজ ওদের করতে দেব। এটাও বলবো না সে মারা গিয়েছে। না, আমাদের এখন জানতে হবে আসলে কি হয়েছে। যদি তারা এর ব্যাখ্যা দিতে না পারে, তাহলে আমরা বুঝতে পারবো কিছু ঘাবলা আছে। আমি দিব্যি খেয়ে বলছি আমি দাগ দেখেছি।
আমি জানলা খোলার শব্দ শুনতে পেয়েছিলাম, আর সেই হাসি। আমি বিশ্বাস করি আপনাকে। ম্যাট অবাক হয়। তুমি বিশ্বাস করো? বেন মাথা নাড়ে। আমার উপর দিয়েও এমন কিছু ঘটেছিল, তাহলে সেটা এখন কেন ঘটতে পারে না? সেসবের সময় নেই। আপনি ফোন করুন ডাক্তারকে। আপনার কোনো শত্রু আছে? ম্যাট কিছুক্ষণ চিন্তা করে। কেউই না। বেন হেলে যায় পিছনে। এমন কোনো প্রাক্তন ছাত্র যে খেপেছিল আপনার উপর? ম্যাট হাসে। না, আমার তা মনে হয় না। বেন উঠে দাঁড়ায়। ঠিক আছে, কিন্তু এখনের এই পরিস্থিতি, সবকিছু একে অপরের সাথে যুক্ত। ম্যাট ক্লান্তভাবে হাসে। জীবনে এই প্রথমবার আমি স্কুল কামাই করব। ম্যাট চলে যায় ফোন করতে। বেন এগিয়ে চলে সিঁড়ি ধরে উপরে। গেস্ট রুমে যাওয়ার সময় পুরনো ভয়টা এসে দানা বাঁধে তার শরীরে। মনে জোর এনে সে চাপ দেয় দরজায়। দেহটা সেখানেই শুয়ে যেখানে রাখা ছিল। পার্কিন্স আসছেন। আচমকা এই কণ্ঠে চমকে ওঠে বেন। সর্বপ্রথম পার্কিন্স গিলেস্পি এসে পৌঁছায় সেখানে। তাকে ঘুমন্ত লাগছে। আমি মেডিকেল এক্সামিনারকে ফোন করেছিলাম, সে নিজে আসবে না, একজন ডেপুটি আর ফটোগ্রাফারকে পাঠাবে। আপনাদের কেউ দেহতে হাত লাগিয়েছেন? ওর হাতটা বারবার বিছানা থেকে পড়ে যাচ্ছিল। আমি সেটা আগের জায়গায় রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তাও পড়ে যাচ্ছিল সেটা। পার্কিন্স তার দিকে তাকায়। ম্যাট তাকে নিয়ে চলে উপর তলায় এবং পার্কিন্স ঘুরে ঘুরে দেখতে থাকে দেহটাকে। আপনি নিশ্চিত ও মারা গেছে? ওকে জাগানোর চেষ্টা করেছেন আপনারা? একটু বাদে জেমস কোডি এসে উপস্থিত হয় সেখানে। ম্যাট তাকেও নিয়ে আসে উপর তলায়। তুমি ড্যানি গ্লিকের ব্যাপারে আমায় যা বলেছিলে সেটার কথা মনে করিয়ে দিল এই দেহটা। সেটা গোপনীয় কথা মিস্টার বার্ক। ড্যানির বাবা মা জানতে পারলে আমার নামে মামলা করে দেবে। তাতে কি জিততে পারবে? বোধ হয় না। ড্যানি গ্লিকের ব্যাপারে কি কথা? ও কিছু না। দেহটা পরীক্ষা করতে করতে বিড়বিড় করে সে। মাইকের চোখের পাতা উল্টে পাল্টে আলো ফেলে সেখানে। কি মারা গেছে? প্রশ্ন করে পার্কিন্স। এই লোক মারা গিয়েছে, নিশ্চিত করে কোডি। মাইকের পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করার পরেও সেটা নড়ল না। জিমি কোডি তাকায় বেনের দিকে। আমাদের কি আগে পরিচয় হয়েছে? হ্যাঁ, তবে সেইভাবে নয়। স্থানীয় ডাক্তার জিমি কোডি। পরিচয় করো বেন মায়ার্সের সাথে, এখানে স্থানীয় লেখক। দুজনে হাত মেলায়। দেহটা একটু ঘোরাতে সাহায্য করো বেন। বেন হাত লাগায়। জিমি মাইকের পিঠের দিকটা পরীক্ষা করে, তারপর তার প্যান্টটা নামিয়ে আনে নিচে। এটা কি জন্যে? প্রশ্ন করে পার্কিন্স। চামড়ার সতেজতা দেখার জন্যে। হৃৎপিণ্ড বন্ধ হলে রক্ত নেমে আসে নিচের দিকে। সে তো এক্সামিনারের কাজ। উনি নোরবার্টকে পাঠাবেন, কিন্তু এতে তার একটু সাহায্য হতে পারে। জিমি থার্মোমিটার বের করে সেটা দেহটায় গুঁজে দেয়। আমি এখানে বেশ কিছুক্ষণ থাকবো। মিস্টার বার্ক, একটু কফি নিয়ে আসতে পারবেন? নিশ্চয়ই। বেরোনোর আগে শেষবার বেন ঘরটার মধ্যে চোখ বোলায়। নিচের তলায় ম্যাট চলে যায় রান্নাঘরে কফি বানাতে। একটু পর নোরবার্ট একজন ফটোগ্রাফারকে নিয়ে সেখানে উপস্থিত হয়। কোথায় সেটা? প্রশ্ন করে নোরবার্ট। পার্কিন্স ইঙ্গিত করে উপরতলার দিকে। জিমি কোডির সাথে উপরে। ওরা চলে যায় উপরতলায়। পার্কিন্স নিজের কফিতে ক্রিম ঢাললেন। তা আপনি এসবে কিভাবে জড়ালেন মিস্টার মায়ার্স? বেন আর ম্যাট দুজনে তাকে একটা কাহিনী শোনায়, যেটা পুরোপুরি মিথ্যে নয়, তবে সবটা তাকে বলল না তারা। বেনের অস্বস্তি হচ্ছিল। ম্যাটের বলা কথাগুলো মনে পড়ে যাচ্ছিল তার, কিন্তু হয়তো শুধুমাত্র তুমি একজন যে সেটা বুঝতে পারবে, সেটাই ওকে আরো নার্ভাস করে দিচ্ছে। 9টার মধ্যে মাইক রায়ারসনের দেহটা নিয়ে যাওয়া হয়। জিমি কোডি নিজের অফিসে ফিরে আসে এবং নোরবার্ট ও তার ফটোগ্রাফার চলে যায় পোর্টল্যান্ডে। পার্কিন্স তখন মুখে সিগারেট নিয়ে দাঁড়িয়ে। আপনি নিশ্চয়ই লর্ড ছেড়ে এখন যাচ্ছেন না, তাই না? করোনার জিউরির কাছে আপনার স্বাক্ষর লাগবে আমার। না, আপাতত কোথাও যাচ্ছি না। পার্কিন্স খুঁটিয়ে দেখল তাকে। আমি আপনার বিষয়ে খোঁজ নিয়েছি, আপনার রেকর্ড ক্লিন আছে। যাক, শুনে ভালো লাগলো। শুনলাম আপনি নাকি বিল নর্টনের মেয়ের সাথে ঘোরাফেরা করছেন। ভুল কিছু শোনেননি। মেয়েটা বেশ ভালো, সুতরাং এখন আর তার ফ্লয়েডের সাথে সাক্ষাৎ হবে না। ম্যাট এই সময় কথা বলে ওঠে। আপনি পেপার ওয়ার্ক করবেন না? পার্কিন্স দীর্ঘশ্বাস ছাড়েন। সে তো করতে হবে। বোধহয় এসব কিছুই ওই মাস্টার হাউসের অভিশাপে হচ্ছে।
উনি নিজের প্যান্ট ঠিক করে এগিয়ে চললেন গাড়ির দিকে। মাঝপথে মাথা ঘুরিয়ে প্রশ্ন করলেন, আপনারা কিছু লুকাচ্ছেন না তাই তো? এখানে লুকানোর আর কি আছে, ছেলেটা মারা গেছে। পার্কিন্স খানিকক্ষণ তাকিয়ে রইলেন ওদের দুজনের দিকে। কি অদ্ভুত ব্যাপার তাই না? একটা কুকুর, র্যালফি ক্লিক, তারপর মাইক। আমার দিদা বলতেন অঘটন সবসময় 3 বার ঘটে, 4 বার ঘটে না। উনি নিজের গাড়িতে উঠে হর্ন বাজিয়ে এগিয়ে যান। ম্যাটের মুখ থেকে চেপে রাখা নিঃশ্বাসটা বেরিয়ে আসে। যাক, শেষ হলো বাবা। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছিল শরীর। আপনার কি অবস্থা? আমিও, তবে আমার আজব লাগছে। হ্যাঁ, তবে সত্যি কিছু একটা চলছে এই শহরে, আর আমার মনে হচ্ছে এসব কিছু যুক্ত মাস্টান হাউসের সাথে। ওখানে আজ রাতে যাওয়া যাক নাকি? তুমি রাজি থাকলে চলো, কিন্তু এখানে একটা বিষয় আমার মনে খচখচ করে চলেছে। আমি তখন একটা বাচ্চার হাসির সুর শুনেছিলাম। সে এক ভয়ানক হাসি, যেটার সাথে মাইকের কাহিনীর মিল রয়েছে। এসব শুনে কি তোমার মনে ড্যানি গ্লিকের কথা উঠে আসে? হ্যাঁ, আসছে। শুধু ভাবছি ওরা ছেলেটাকে যত্ন সহকারে কফিনে রেখেছিল কিনা। আপনি কার্ল ফোরম্যানের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন। হ্যাঁ, সেটাই করতে হবে। বেন আর ম্যাটের মধ্যে চোখাচুকি হয়। অস্বস্তিটা দুজনেই উপলব্ধি করতে পারে। এভা মিলার তখন আয়রনিং করতে করতে টিভি দেখছিলেন। বেন সেখানে প্রবেশ করে মাইকের খবরটা তাকে জানায়। হ্যাঁ, খবর পেলাম একটু আগে। বেচারা মাইক। খুব কষ্ট পায়নি সে। নিজের পকেট থেকে ক্রুসিফিক্সটা বের করে আনে সে। কি করে হলো কিছু জানা গেছে? আপাতত না। এনিওয়ে, আমার খুব ক্লান্ত লাগছে, এবার একটু ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। উপরের ঘরটাকে এখন খুব গরম। হলের একটা রুম খালি আছে, সেখানে বিছানা করা। না না, থাক, সেসব লাগবে না। এভা আর জোর করলেন না। আচ্ছা বেন, মিস্টার বার্ক তোমায় ক্রুসিফিক্স নিয়ে যেতে কেন বলেছিলেন? বেন দ্বিধা করে। উনি হয়তো ভেবেছিলেন মাইক বোধহয় একজন ক্যাথলিক। এভার একটা ভুরু উঁচু হয়ে যায়। ওনার তো সেটা ভালো করে জানা উচিত, কারণ মাইক ওনার স্কুলেই পড়াশোনা করতো। বেন কোনো জবাব দেয় না। সে সোজা চলে যায় নিজের ঘরে। জামা কাপড় ছেড়ে বিছানায় পড়তেই চোখে ঘুম এসে যায়। যখন ওর ঘুম ভাঙে, দেখে ঘড়িতে বাজে 4:15। ও সারা শরীর তখন ঘামে ভেজা। সকালের ঘটনাগুলো আর তেমন আঘাত করছে না তার মনে। আজ রাতে ওর একটাই কাজ, ম্যাটকে শান্ত করা। বেন ঠিক করল সে স্পেন্সারের দোকান থেকে সুজানকে ফোন করবে, তার সাথে দেখা করে সব জানাবে তাকে। তারপর মেয়েটার সাথে পরামর্শ করে দেখা করতে হবে ম্যাটের সাথে, এবং তারপর সকলে মিলে মাস্টান হাউস যাবে। তবে সেখানে যাওয়ার কথা ভাবতেই নার্ভাস অনুভব হয় তার। বেন নিজের চিন্তায় বিভোর ছিল, তাই সে লক্ষ্যই করেনি কেউ একজন বসে রয়েছে তার গাড়িতে। দরজা খুলতে লম্বা উচ্চতার মানুষটা বেরিয়ে আসে গাড়ি থেকে। বিভ্রান্ত হয়ে বেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সামনের মূর্তিটি এগিয়ে আসে তার দিকে। হাত মুঠো করে সজোরে ঘুষি মারে বেনের মুখে। শালা হারামজাদা, আমার গার্লফ্রেন্ডকে চুরি করা, তোকে আজ মেরেই ফেলবো। বেন কোনো প্রতিক্রিয়াও দেখাতে পারে না। ফ্লয়েড টিবিলের ঘুষিতে জ্ঞান হারাতে শুরু করে সে। সুজান শপিং ব্যাগ হাতে নিয়ে দুপুর 3টের দিকে বাড়ি ফেরে। সে আজ নিজের 2টো পেইন্টিং বিক্রি করেছে। ওর মা বসেছিলেন একটা রকিং চেয়ারে। সুজি, তোর সাথে কিছু কথা আছে। তীক্ষ্ণ কণ্ঠে বললেন ওর মা। সুজান জানতো সেটা বেনকে নিয়েই হতে চলেছে। গতকাল রাতে মাইক রায়ারসন ম্যাথিউ পার্কের বাড়িতে মারা গেছে, আর গেস কর তার সাথে কে ছিল? তোর বন্ধু বেন মায়ার্স। সুজানকে বিভ্রান্ত দেখায়। হঠাৎ মাইকের কি হলো? কারো মতে কোনো রোগ হয়েছিল মাইকের, আর বেন মায়ার্স সেই ছেলেটা শুধু একটা সমস্যা। সুজান চেষ্টা করে বেনকে ডিফেন্ড করার, কিন্তু ওর মা তাও নিজের কথাতেই অটল রইলেন। বললেন অতীতে বেনের সাথে একটা অ্যাক্সিডেন্টে ওর স্ত্রী মারা যায়। আমি শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। অধৈর্য হয়ে বলল সুজান। অ্যান ওর হাত চেপে ধরে। আমি তোকে ওই মানুষটার সাথে দেখতে চাই না। তাদের এই হাতাহাতি চলাকালীন আচমকা নিজের মাকে থাপ্পড় মেরে দেয় সুজান।
আমার আর ফ্লয়েডের মধ্যে আর কিছু নেই মা, আর আমি এই বাড়িতেও আর থাকবো না। বলে সে চলে যায় উপর তলায়। অ্যান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। নিজের ঘর থেকে মায়ের চিৎকার কানে আসছিল তার। তারপর বেশ কিছুটা সময় কেটে যায়। একসময় এভা মিলারের থেকে একটা ফোন আসে ওর কাছে। হ্যালো সুজেন, আজ ফ্লয়েড এসেছিল এখানে। সে বেনকে খুব নোংরাভাবে মেরেছে। বেন তারপর জ্ঞান হারায়। কার্ল ফোরম্যান ওকে হাসপাতাল নিয়ে গেছেন। বুকটা ছ্যাঁত করে ওঠে ওর। বেন হাসপাতালে? সে নিজের কোটটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। সাড়ে 6টা নাগাদ সে হাসপাতাল গিয়ে পৌঁছায়। শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে বসেছিল একটা চেয়ারে। 7টার দিকে ডাক্তার আসেন। মিস নর্টন, কেমন আছে এখন বেন? সে উঠে দাঁড়িয়ে প্রশ্ন ছোড়ে। সে ভালো আছে, তবে এখানে আরও কিছুদিন রাখা হবে তাকে। ওর মাথায় ফ্র্যাকচার হয়েছে, সেই সাথে চোখেও ব্যথা লেগেছে ভালো। ওর সাথে কি দেখা করা যাবে? না, আজ রাতে হবে না। ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। প্লিজ, শুধু 1 মিনিটের জন্য। ঠিক আছে, তবে শুধু 1 মিনিট। বেনের রুমে যেতে সুজেন দেখে সে শুয়ে আছে ফ্যাকাশে শরীর নিয়ে। ওকে শ্বাস নিতে দেখে স্বস্তি বোধ করে মেয়েটা। বেনের মুখ ফুলে গিয়েছে, তবে একেবারে খারাপ হয়ে যায়নি। আমার মতে আপনার পরে আসা উচিত, ওর বিশ্রামের প্রয়োজন। সুজেন বেরোতেই যাচ্ছিল, কিন্তু তখন বেন একটু নড়ে চড়ে ওঠে। নিজের চোখ ঝাপটায় সে হাত বাড়ায় সুজেনের দিকে। সুজেন সেই হাত চেপে ধরে। এই সময় বেন ফিসফিস করে কিছু বলে। এই শহরে সত্যিকারের খুনি রয়েছে, তাই না? সুজেনের চোখ জলে ভরে আসছিল। আমি সত্যি দুঃখিত। বেন হালকা হাসে। আমার বিশ্বাস আমি ওর 2টো দাঁত ভেঙেছি। একজন লেখকের জন্য খুব একটা খারাপ নয়, তাই না? ডাক্তার এগিয়ে আসেন। অনেক হয়েছে মিস্টার মায়ার্স। আর 1 মিনিট। একটু বিরতি নিয়ে সে আবার বলল, এখন কি রাত? হ্যাঁ। আমি চাই তুমি ম্যাটের সাথে দেখা করো গিয়ে। ম্যাট? মাথা নাড়িবেন। ম্যাথিউ বার্ক। তাকে সবকিছু বলো, আর তাকে জিজ্ঞেস করো উনি ফাদার ক্যালাহানকে চেনেন কিনা। কথাটার মানে উনি বুঝতে পারবেন। সুজেন মাথা নাড়ে। ঠিক আছে, আমি তাকে বলবো। তুমি ঘুমাও এখন। তারপর বেন বিড়বিড় করে বলে, আমি তোমায় ভালোবাসি। বলেই সে নিদ্রায় ডুবে যায়। কি বলল? সুজেন ভুরু কুচকায়। বোধহয় জানলা বন্ধ করতে বলল। এভা মিলার আর উইজাল ক্রেগ বসেছিল ওয়েটিং রুমে। সুজেন নিজের কোট নিতে সেখানে ফিরে আসে। ও কেমন আছে? সুজেনকে দেখা মাত্র প্রশ্ন করে এভা। ও সুস্থ হয়ে যাবে। যাক, শুনে ভালো লাগলো। মিস্টার মায়ার্স খুবই ভালো মানুষ। এরকম কিছুই এর আগে কখনো আমার ওখানে হয়নি। পার্কিন্স গিলেসপি ফ্লয়েডকে জেলে পুরে রেখেছেন। ছেলেটাকে দেখে মাতাল লাগছিল না, কেমন খামখেয়ালি এবং নির্বোধ মনে হচ্ছিল। ফ্লয়েড ঠিক তেমন ছেলে নয়, বিষয়টা ঠিক মিলছে না। কেউ কোনো কথা বলল না। হ্যাঁ, ছেলেটা ভালো, বোধহয় এসব আবেগের বশে করে ফেলেছে। ওকে ওরা নিশ্চয়ই ছেড়ে দেবে। সুজেনকে আশ্বাস দেওয়ার উদ্দেশ্যে বলল ক্রিক। সুজেন মাথা ঝাঁকায়। এনিওয়ে, এখানে আসার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। কালকেও কি একবার আসতে পারবে? ক্রেইগও সম্মতি জানায়। সুজেন ফিরে আসে পার্কিং লটে এবং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাইলেন্ট লটের দিকে। বাড়ির দরজা খুলতে সুজেনকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাট। সুজেন, বেন কোথায়? সুজেন ভিতরে প্রবেশ করে। সে ম্যাটকে জানায় বেনের বিষয়ে। তাহলে ফ্লয়েড টিভি রাগের বসে এইসব করেছে। তবে ব্যাপারটা এইরকম সময় হতে হলো। এখন মনে হয় মাস্টান হাউসের যাত্রাটা স্থগিত রাখতে হবে আমাদের। কোন যাত্রার কথা বলছেন? ম্যাট অন্যমনস্কভাবে বলল, তুমি কফি খাবে? না, আমি জানতে চাই কি চলছে। বেন বলছিল আপনি কিছু জানেন। সে অনেক ব্যাপার। বেনের পক্ষে এটা বলা সহজ যে আমি তোমায় সবকিছু বলে দেব, কিন্তু সেটা করাটা ভারী কঠিন। কিন্তু তাও চেষ্টা করছি। ম্যাট নিজের একটা হাত তোলে সুজানকে মন দিয়ে শোনার ইঙ্গিত করার উদ্দেশ্যে। প্রথমে এটা বলো, তুমি আর তোমার মা নতুন দোকানটায় গিয়েছিলে, তাই তো? হ্যাঁ, কেন? তুমি বলতে পারবে ওই জায়গাটা নিয়ে তোমার কি ধারণা? বিশেষ করে যে লোকটা দোকান চালায় তাকে নিয়ে বলো। মিস্টার স্ট্রেকার? সুজেন যেন ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে। হ্যাঁ। ওয়েল, উনি দেখতে বেশ সুন্দর।
উনি দোকানে প্রবেশ করার সমস্ত মহিলাদের সাথে ভালো ব্যবহার করছিলেন। ম্যাটের একটা ভুরু উঁচু হয়ে যায়। তোমার কেমন লেগেছে তাকে? এর কি কোনো কারণ আছে? থাকতে পারে, যাই হোক তুমি বলো। তাকে দেখে মেয়েদের প্রতিক্রিয়া হলো উনি বেশ চার্মিং, তার প্রতি একটা আকর্ষণ রয়েছে। এমন পুরুষ এই এলাকায় দেখা যায় না। টাক পরা এই লোকটার মধ্যে কিছু একটা আকর্ষণীয় ব্যাপার রয়েছে। কথাগুলো বলতে গিয়ে সুজানকে লজ্জিত দেখায়। ম্যাট সাথে সাথে কিছু বলল না। তোমার ওকে পছন্দ হয়নি? সুজান দীর্ঘশ্বাস ছাড়ে। লোকটার মধ্যে কিছু আছে। সে জানে মানুষদের কনভিন্স করতে খুব খাটাখাটনি করার প্রয়োজন নেই, কিন্তু এসবের নিচে হিংস্র কিছু যেন লুকিয়ে। আমি জানি না কেন, তবে তেমন কিছু একটা অনুভব হয়। সেখান থেকে কিছু কিনেছিলে? তেমন কিছুই না। মা ওখান থেকে ছোট একটা তাক কেনে। উনি সকলকে আবার ওখানে নিয়ে আসার আমন্ত্রণ জানান এবং সেই সাথে বন্ধুদেরকেও নিয়ে আসতে বলে। আর তার পার্টনারটা ছিল ওখানে? কে, মিস্টার বার্লু? না, উনি ছিলেন নিউ ইয়র্কে। বটে। মিস্টার বার্ক, এবার আপনার আমায় সবকিছু বলা উচিত। ম্যাট বড় করে একটা শ্বাস নেয়। হ্যাঁ, আর কোনো অপশন নেই। তুমি স্ট্রিকারের বিষয়ে যা সব বললে সেগুলো সব মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে মানে? ম্যাটের মুখে গাম্ভীর্য। গত রাতে মাইকের সাথে সাক্ষাতের বিষয়টা তোমায় বলি। ম্যাটের কাহিনী শেষ করতে করতে 8:20 বেজে গিয়েছিল। ওরা দুজনে যথারীতি 2 কাপ করে কফি শেষ করেছে। সব শুনে সুজান বলল, কিছু একটা চলছে এই শহরে, তবে আপনি যেটা ভাবছেন হয়তো সেটা নয়। গতকাল রাতের আগে অবধি আমারও তাই বিশ্বাস ছিল। সুজান দ্বিধা করে। হয়তো মাইক সেটা নিজেই করেছিল, কোনো রকম পাগলামির বশে এসে করেছিল। ম্যাটকে ক্লান্ত দেখায়। আমি জানি আমি কি শুনেছি। আর গতকাল রাতে মাইক ড্যানি গ্লিককে ভিতরে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমি মাইককে এখানে ডেকে এনেছিলাম। সুজান ভুরু কুচকায়। ম্যাট, বেন কি আপনাকে ওর নতুন বইটার বিষয়ে কিছু বলেছে? খানিকটা। শুধু এটাই বলেছে এগুলো সব মাস্টান হাউসের সাথে যুক্ত। মাস্টান হাউসের সাথে ওর ছোটবেলার একটা খারাপ স্মৃতি জুড়ে রয়েছে। তাই নাকি? সে ওই বাড়িতে ঢোকে এবং হিউবি মাস্টানকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পায়। সেদিনের পর থেকে দৃশ্যটা আতঙ্কিত করে চলেছে ওকে। ম্যাটের মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। মাস্টান হাউস নিয়ে ওর একটা থিওরি রয়েছে। সব কিছু অমঙ্গলের মূল কারণ হলো ওই বাড়িটা। ম্যাট শুকনোভাবে হাসে। তাহলে কি বলো সুজান, এই জগতে এমন কিছু কি থাকতে পারে যেটা আমরা সাধারণ চোখে দেখতে পাই না? না, একটা বাড়ি শুধু একটা বাড়ি ছাড়া আর কিছু নয়। শয়তানরা অপরাধ করতে গিয়েই মারা যায়। ম্যাট তাকায় সুজানের দিকে। মানে তুমি বলতে চাইছো বেনের পাগলামির বশবর্তী হয়ে আমিও সেই পথেই এগিয়ে চলেছি? না, আমার মনে হয় না আপনি পাগল। তবে বেনকে কিছুদিন এই শহরের বাইরে থাকা উচিত, আর আপনারও উচিত অন্য কোথাও থেকে ঘুরে আসা। সুজানের মাথায় ফাদারের কথাটা আসে এই সময়, কিন্তু ও ঠিক করে তার কথা ম্যাটকে সে বলবে না। যদি বেন পরে তাকে জিজ্ঞেস করে সেই বিষয়ে, তো বলবে সে ভুলে গেছিল। ম্যাটকে ক্লান্ত দেখায়। আমি জানি এগুলো শুনতে পাগলের প্রলাপ মনে হয়, জানলা খোলার শব্দ এবং সেই হাসি, কিন্তু আমাকে মানতেই হবে এসব শুনে বেনের প্রতিক্রিয়াটা ছিল বিচার বুদ্ধি সম্পন্ন। সে চেয়েছিল এটাকে একটা থিওরি হিসেবে টেস্ট করতে, যেটা পরীক্ষা করে দেখার পর আমরা সিদ্ধান্ত নিতাম। আচমকা সে থেমে যায়। কিছু একটা শোনার চেষ্টা করছে সে। কেউ একজন উপরতলায় রয়েছে। সুজান চমকে ওঠে। ওসব আপনার মনের কল্পনা। ম্যাটের কণ্ঠ খাদে নেমে যায়। আমি আমার বাড়ির বিষয় ভালো করে জানি। কেউ একজন গেস্ট রুমে রয়েছে। সুজানের কানেও কিছু একটা শব্দ এসেছে, একটা ক্যাচ মতো শব্দ। আমি উপরে যাচ্ছি বলে সে ধীরে ধীরে এগোতে শুরু করে হলের দিকে। না, নিজের অজান্তেই বলে ফেলে সুজান, কিন্তু কথাটা কানে যায় না ম্যাটের। সুজানের মাথায় অদ্ভুত সব চিন্তা খেলে যেতে শুরু করেছে। 10 মিনিট আগে ওরা দুজন শান্ত মনে কথা বলছিল, আর এখন ওর ভয় করছে। দুটো হাত হাঁটুর কাছে জড়ো করে নিয়েছে সুজান, কিন্তু তার মন ক্রমাগত ভ্যাম্পায়ারদের ধারণাকে অগ্রাহ্য করে চলেছে। সুজান, তুমি কথা বলে যাও, থামবে না। খুব গুরুত্বের সাথে কথাটা বলে ম্যাট, কিন্তু সেই নিয়ে তর্ক করার আগেই সুজান দেখে ম্যাট সিঁড়ি ধরে উঠতে শুরু করে দিয়েছে। সেই ঘোর লাগা অবস্থায়
সুজেন আবার কথা বলতে শুরু করে, অনেকটা যান্ত্রিকভাবে। সে ঠিক করে জানেও না কি বলে চলেছে সে, শুধু সে জানে এখন নিস্তব্ধতাকে কথা দিয়ে ভরিয়ে রাখতে হবে। কথাগুলো খুব সহজে চলে আসছিল ওর মাথায়। বুকের ভিতরটা ভয়ে ভারী হয়ে উঠছিল, যেটা ধীরে ধীরে ঢুকে পড়ছিল হাড়ের মধ্যে। সিঁড়ি দিয়ে ওঠাটা যেন ম্যাটের কাছে ছিল সবচেয়ে কঠিন কাজ। পুরনো স্মৃতিগুলো সব ফিরে আসছিল ওর মনে, অতীতের সেই সব ভয় যেগুলোকে পিছনে ফেলে বড় হয়েছে সে। আজ রাতে সেই সমস্ত আতঙ্ক যেন জমা হতে শুরু করেছে মনের দোরগোড়ায়। ঘরমাত্র হাতে ক্রুসিফিক্সটা ধরে সে এগিয়ে চলেছে। সিঁড়ির উপর পৌঁছাতে দেখল গেস্ট রুমের দরজাটা হাট করে খোলা, ওটা তো বন্ধ করা ছিল। ম্যাট খুব সাবধানে এগিয়ে চলে, ঠিক দরজার সামনে গিয়ে থামল সে। তারপর সন্তর্পণে উকি দেয় ঘরে। মাইক রায়ারসন শুয়ে আছে বিছানায়। জানলা দিয়ে চাঁদের আলো এসে ঢুকছে ভিতরে। মাইকের মুখে শীতল হাসি লেগে, তার শরীরের জায়গায় জায়গায় সেলাই করা। ম্যাটের মনে হচ্ছিল সে যেন গত রাতে পৌঁছে গিয়েছে কোনোভাবে। মাইক এবার উঠে বসেছে বিছানায়। সে সরাসরি চোখ খুলে তাকায় ম্যাটের দিকে। কেমন ফাঁপা কণ্ঠে কথা বলল মাইক। ম্যাট যেন সেদিক থেকে চোখ সরাতে পারছিল না। পিছনে সরার সময় তার বুকের ভিতরে তোলপাড় হয়ে চলেছে। না না, আতঙ্কিত স্বরে বিড়বিড় করে ওঠে ম্যাট। ক্রুসিফিক্সটা তুলে ধরে সামনে। চলে যাও এখান থেকে, আমি আমার আমন্ত্রণ ফিরিয়ে নিচ্ছি। মাইকের মুখ দিয়ে উচ্চস্বরে একটা চিৎকার বেরিয়ে আসে। সে আবার পিছিয়ে যেতে শুরু করেছে জানলার দিকে। জানলার পাল্লায় ধাক্কা খায় তার শরীর। মরিয়া হয়ে সে উল্টে ঝাঁপ দেয় অন্ধকারে। চাঁদের আলোয় তার শরীরটা চকচক করে ওঠে। ম্যাট নিঃশ্বাস বন্ধ করে ছুটে যায় জানলার দিকে, কিন্তু সেখানে আর কেউ ছিল না। তারপর একসময় বাইরে চাঁদের আলোয় ধূলিকণার মতো কিছু এক জায়গায় এসে জড়ো হতে শুরু করে। সেটা একটা মানবিক রূপ নিতে শুরু করেছে। তারপর আচমকা সেটা মিলিয়ে যায় বাতাসে। ম্যাটের সমস্ত শরীরে কাঁপুনি দিতে শুরু করে, কিন্তু পিছনে ফিরে পালানোর আগে প্রচণ্ড ব্যথা শুরু হয় তার বুকে। হাতে ধরা ক্রুসিফিক্সটা পড়ে যায় নিচে। একটা কণ্ঠ কানে আসে তার। আমার ডাক্তার জেমস কোডি, কোনো মতে বলল ম্যাট। ফোন স্পিড ডায়ালে আছে, আমার মনে হয় হার্ট অ্যাটাক হচ্ছে। বলেই তার মুখটা ধূপ করে পড়ে যায় মেঝেতে। ডাক্তারকে ফোন করে সুজ্যান। তারপর আবার ফিরে যায় উপরতলায় ম্যাটের কাছে। সুজ্যান তাকিয়ে থাকে সিঁড়ির দিকে। শিহরণ খেলে যাচ্ছিল ওর শরীর জুড়ে। এর আগে কবে ও এরকম ভয় পেয়েছিল ওর মনে নেই। একটু আগে স্থিরতা উধাও হয়ে গিয়েছে। সেখানে জায়গা করে নিয়েছে গায়ে কাঁটা তুলে দেওয়া ভয়। ম্যাটের বলা গত রাতের ঘটনাকে সে কল্পনা বলে বাদ দিয়েছিল, কিন্তু এখন অন্য কিছু মনে হচ্ছে। ওর পা দুটো ভারী হয়ে আসছিল। ম্যাট এখনও জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। সে দ্রুত গেস্ট রুমে ঢুকে একটা চাদর তুলে নেয় হাতে, কিন্তু সেখান থেকে বেরোনোর সময় কিছু একটা চোখে ধরা পড়ে তার। জানলার কাছে কিছু একটা চকচক করছে। ধীর পায়ে সেদিকে এগিয়ে যায় সুজ্যান। নিঃশ্বাস বন্ধ করে সেই জিনিসটার দিকে তাকায়। একটা আংটি, যেখানে লেখা রয়েছে 3টে অক্ষর MCR। সুজ্যানের হৃদস্পন্দন যেন থমকে যায়। মাইকেল কোডি রায়ারসন। একটা চিৎকার উঠে আসে ওর গলা পর্যন্ত, কিন্তু বেরোতে পারে না। আংটিটা পড়ে যায় ওর হাত থেকে। টুং করে শব্দ হয় মেঝেতে। অসম্ভবটা যেন বাস্তবে পরিণত হয়েছে এবং সেটার চাপ ক্রমাগত চেপে বসছে তার উপর।